আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সো আমরা আ আজকে থেকে ইনশাআল্লাহ আলোচনা করব হচ্ছে ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। আগের দিন আমরা কিন্তু ক্লিনিক্যাল ফিচার গুলো পড়ে ফেলেছি। ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি থেকে আমাদের জন্য হচ্ছে এই জিনিসটা জানা জরুরি। সেটা হচ্ছে অতটুকু আমরা অ্যানাটমি পড়বো যেটা আমাদের মোটামুটি ক্লিনিক্যাল মানে নলেজটাকে বাড়াবে এবং হচ্ছে ক্লিনিক্যাল জিনিসগুলো পড়তে সুবিধা দিবে। আচ্ছা, তাহলে আমরা জানি হার্টের মধ্যে কি আছে? ৪ টা চেম্বার আছে, এট্রিয়াম আছে, ভেন্ট্রিকল আছে এবং হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে আমাদের কি আছে? কিছু ভালভ আছে, তাই না? যেমন হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলের মধ্যে ট্রাইকাসপিড ভালভ আছে। লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মধ্যে বাইকাসপিড ভালভ আছে। এবং আমাদের এখানে পালমোনারি আর্টারির মুখে একটা পালমোনারি ভালভ, এওরটিক আর্টারির মুখে দুঃখিত এওরটার মুখে হচ্ছে এওরটিক ভালভ। এর মধ্যে আমাদের এওরটিক ভালভ এবং হচ্ছে এওরটিক ভালভ, পালমোনারি ভালভ এবং হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ, তাদের সবগুলোর মধ্যেই ৩ টা করে কাস্প থাকে। এক্সেপশন হচ্ছে মাইট্রাল ভালভটা, বা যেটা আমাদের একটা বাইকাসপিড ভালভ, যেখানে ২ টা ভালভ থাকে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে হার্টটা তো আসলে এরকম 2D স্ট্রাকচার না, হার্টটা একটা 3D স্ট্রাকচার। সো হার্টটা ডেফিনিটলি একটা পজিশনে থাকে। তাহলে হার্টটা কোন পজিশনে থাকে এবং হার্টের কোন অংশগুলো সামনে থাকে, পিছনে থাকে, সেইটা আমাদের জন্য জানা জরুরি। কেন জানা জরুরি? কারণ হার্টের লোকেশনটা যখন আপনি বুঝবেন, তখন আপনি হার্টটাকে কিভাবে ইমেজিং করতে হবে সেটা আপনি চিন্তা করে ফেলবেন। যে আপনি এক্স-রে করলে সামনে কোনটা পাবেন, আপনি যদি ইকোকার্ডিওগ্রাফি করেন সামনে কোনটা পাবেন, এই জিনিসগুলো কিন্তু তখন আপনি বুঝতে পারবেন। সো এই কথাটাই আমাদের এখানে একটা লাইনে লেখা আছে যে আমাদের এট্রিয়ামগুলা থাকে কোথায়? এট্রিয়ামটা থাকে হচ্ছে পোস্টেরিয়রলি। এবং আপনাকে যদি প্রশ্ন করা হয় হার্টের মোস্ট পোস্টেরিয়র স্ট্রাকচার কোনটা? হার্টের মোস্ট পোস্টেরিয়র স্ট্রাকচার হচ্ছে লেফট এট্রিয়াম। এবং এই লেফট এট্রিয়ামটা কার সামনে থাকে, কার পিছনে থাকে? সো লেফট এট্রিয়ামটা আমাদের হার্টের সবচেয়ে পিছনে থাকলো। এবং লেফট এট্রিয়ামের পিছনে কি থাকবে? লেফট এট্রিয়ামের পিছনে থাকবে ইসোফেগাস এবং হচ্ছে এওরটা। তাহলে আমরা যদি একটা ছবি দেখি, তাহলে এই যে হার্টের পোস্টেরিয়র রিলেশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা ডেভিডসনে নাই। এই ছবিটা আমরা এক্সট্রা করে এড করেছি যেন হার্টের পোস্টেরিয়র রিলেশনটা আমরা বুঝতে পারি। তাহলে দেখেন এইখানে হালকা করে ছবিতে যেটা বুঝতে পারছি যে এই দিক থেকে ট্রাকিয়াটা ২ ভাগ হয়ে নেমে গেছে। এই যে ট্রাকিয়াটা ২ ভাগ হয়ে নেমে যাচ্ছে। এবং এইটা হচ্ছে আমাদের হার্টের পেছনের অংশ। সো এই যে হার্টের পেছনের অংশ, এখান থেকে তাহলে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের এওরটা উঠলো। এই যে এওরটা উঠে এওরটাটা পিছনে নেমে যাচ্ছে। তাহলে এই যে আমাদের অ্যাসেন্ডিং এওরটা থেকে যে ব্রাঞ্চগুলো যাওয়ার কথা ছিল ব্রাকিওসেফালি, কমন ক্যারোটিড, সাবক্লিভিয়ান ব্রাঞ্চগুলো চলে গেল। চলে যাওয়ার পরে হচ্ছে এই যে আমাদের ডিসেন্ডিং থোরাসিক এওরটা। তাহলে এই যে ডিসেন্ডিং থোরাসিক এওরটা এবং এর পাশে এই যে মাসকুলার যে টিউবটা, সেটা হচ্ছে আমাদের ইসোফেগাস। তাহলে আমরা বুঝলাম যে লেফট এট্রিয়ামের পেছনে কি আছে? ইসোফেগাস আছে। এই কথাটা আপনাকে আমি কেন বললাম? এটা কি কোনো গুরুত্ব আছে কিনা? অবশ্যই আছে। কি গুরুত্ব? দেখেন, আমরা তাহলে যেটা বুঝতে পারলাম লেফট এট্রিয়ামটা যদি সবচেয়ে পিছনে থাকে, সো আমরা হার্টের যে ইকোকার্ডিওগ্রাফি করি, ট্রান্সথোরাসিক যে ইকোকার্ডিওগ্রাফিটা করা হয়, সেটা হচ্ছে আপনি এই বরাবর একটা কি করলেন? প্রোব ধরলেন। তাহলে এই বরাবর প্রোব যদি আপনি ধরেন, তাহলে হার্টের অন্যান্য লেয়ার গুলাকে দেখার পরে আপনি হয়তোবা লেফট এট্রিয়ামটা দেখবেন। বাট লেফট এট্রিয়ামটাকে আপনি অতটুকু ভালো ভিজুয়ালাইজেশন করতে পারবেন না যতটুকু আপনি অন্যান্য চেম্বারগুলো করতে পারছেন। তাহলে লেফট এট্রিয়ামটা যদি যেটা এই জায়গাটাতে আছে, এটাকে দেখার উপায় কি হবে? আমি যদি এই দিক থেকে একটা প্রোব ঢুকায় দেই এবং এখান থেকে যদি একটা আল্ট্রাসোনোগ্রাফিক মেশিন এসে এই জায়গাটাকে দেখার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি লেফট এট্রিয়ামটা ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে পারব। সো আমরা লেফট এট্রিয়ামটাকে ভিজুয়ালাইজেশন করার জন্য একটা স্পেশাল টেকনিক ইউজ করি, সেটার নাম হচ্ছে ইইউএস, মানে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি। সো আপনি এন্ডোস্কোপি করবেন এবং এন্ডোস্কোপি করে এখানে হচ্ছে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন। সো এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি করে আমি কি বুঝতে পারবো? লেফট এট্রিয়ামটা ডাইলেটেড হয়েছে কিনা, লেফট এট্রিয়ামের মধ্যে কোনো থ্রম্বাস জমলো কিনা, এবং লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মধ্যে যে বাইকাসপিড ভালভ আছে, বাইকাসপিড ভালভের কোনো প্যাথোলজি আছে কিনা। কেন এটা আমাদের জন্য জরুরি? কারণ হার্টের এট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী যে অংশটা, সেটা হচ্ছে লেফট এট্রিয়াম। কেন? কারণ আমরা জানি যে লেফট এট্রিয়ামে যে ১, ২, ৩, ৪ টা পালমোনারি ভেইন এন্ট্রি করে। এই যে ৪ টা পালমোনারি ভেইন যে এন্ট্রি করলো, এই ওপেনিং জায়গাগুলা, এই জায়গাগুলোতে দেখা যায় যে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল সমস্যাগুলো এখানে বেশি ঘটে। এবং যখন লেফট এট্রিয়ামটা যখন বেশি ডায়ালেটেড হয়, এই ভেনাস অংশগুলো যখন বেশি ডায়ালেটেড হয়, এখান থেকে ইলেকট্রিক্যাল ফায়ারিংটা বেশি ঘটে। এই জায়গাগুলো একটোপিক টিস্যু হিসেবে কাজ করে বেশি, এবং এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য এই জায়গাটা বেশি দায়ী। এবং এট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, লেফট এট্রিয়াম ইফেক্টিভ কন্ট্রাকশন করতে পারে না। ইফেক্টিভ কন্ট্রাকশন করতে না পারলে এইখানে কিছুটা ব্লাডের স্টেসিস হয়, এবং আমরা জানি যদি স্টেসিস কোনো জায়গায় হয় ব্লাডের, সেখান থেকে থ্রম্বোএম্বোলিজমের সম্ভাবনা থাকে। এবং যদি এখানে একটা থ্রম্বাস হয়, এই থ্রম্বাসটা কিন্তু যেহেতু লেফট এট্রিয়ামে হচ্ছে, লেফট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে এওরটা দিয়ে সে সারা শরীরে ছড়াতে পারবে। তার মানে সিস্টেমিক যে থ্রম্বোএম্বোলিজম হচ্ছে, এই সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজমের পেছনে লেফট এট্রিয়ামে যদি থ্রম্বোএম্বোলিজম হয় বা থ্রম্বাস জমে, সেটা দায়ী। তাহলে সেইটা বোঝার জন্য আমাদেরকে কি করা যেতে পারে? এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। এবং এটা আপনার কাছে তখনই ক্লিয়ার হবে যখন আপনি এই ছবিটা দেখবেন। ওকে?
আচ্ছা। এরপরে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝে গেলাম। হার্টের নিচে কি আছে? হার্টের নিচে আছে ডায়াফ্রাম। তো যেহেতু হার্ট এবং ডায়াফ্রাম খুব কানেক্টেড থাকে। সো এই কারণে ইনফিরিয়র এমআই, হার্টের যে ইনফিরিয়র বর্ডারটা আছে, এখানে যদি কখনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তখন কিন্তু পেইনটা এই ডায়াফ্রামের এই রিজিয়নটাতে মনে হতে পারে। দ্যাট মিনস এপিগ্যাস্ট্রিক পেইন কিন্তু পেশেন্টরা ফিল করতে পারে। ওকে? তাহলে এই ২ টা আমরা হচ্ছে সুন্দর অ্যানাটমি জেনে নিলাম। ওকে? আচ্ছা। এরপরে আমরা আর কি জানবো যে ব্লাড কোন জায়গা থেকে কোথায় আসে? আমরা জানি যে আমাদের রাইট সাইডটাতে হচ্ছে সব ভেইন থেকে ব্লাডগুলো আসে, সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে আসে, ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে আসে। ইভেন হার্টের নিজস্ব যেই করোনারি যে ভেইনগুলো আছে, হ্যাঁ? সো হার্টের যে কার্ডিয়াক ভেইনগুলা বা করোনারি ভেইনগুলা, এগুলোও কিন্তু রাইট এট্রিয়ামে ড্রেইন করে। কিভাবে ড্রেইন করে? এই জায়গাতে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে করোনারি সাইনাস। তাহলে করোনারি সাইনাস এটা কোথায় ওপেন করে? করোনারি সাইনাসটা ওপেন করে রাইট এট্রিয়ামে, এবং রাইট এট্রিয়াম সমস্ত ভেনাস ব্লাডগুলা রাইট ভেন্ট্রিকলে পাঠায়। সেখান থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যায়। লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে লেফট এট্রিয়ামে আসে। এই ব্লাডগুলা থাকে অক্সিজেনেটেড এবং এখান থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে চলে যায়। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমার রাইট এট্রিয়ামের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে? সো যেহেতু রাইট এট্রিয়ামের সাথে ওতপ্রোতভাবে রাইট ভেন্ট্রিকল কানেক্টেড, যখন ভেন্ট্রিকলটা মেক্সিমাম আরাম অবস্থায় থাকে, আরাম মানে মেক্সিমাম সে রিল্যাক্সড অবস্থায় থাকে, তখন যে অবস্থাটা, যে কন্ডিশনটা হয়, এটাকে আমরা বলি ডায়াস্টোল। তাহলে ব্যাপার হচ্ছে যে আমার রাইট ভেন্ট্রিকল যখন ডায়াস্টোলিক ফেজে থাকবে, ডায়াস্টোলিক ফেজের সর্বশেষ অবস্থা আর আমার এট্রিয়ামের প্রেসারের অবস্থার পার্থক্য, প্রেশারের যে অবস্থাটা বা প্রেশারের যে মেজারমেন্টটা, এটা সেম হবে। এখানে খুব একটা পার্থক্য থাকবে না। তাহলে আপনি দেখেন যে এই যে রাইট এট্রিয়ামের যে প্রেশার 0 টু 5 মিলিমিটার মার্কারি, এবং আমার রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের শেষ অবস্থার প্রেশার কিন্তু সেম থাকে। ঠিক তেমনি লেফট এট্রিয়ামের প্রেশার হচ্ছে 4 টু 12 মিলিমিটার মার্কারি, এবং আমার লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 4 টু 12 মিলিমিটার মার্কারি। এই তথ্যগুলো আমি কেন দেখাই দিচ্ছি? কারণ আপনাকে এই যে মানগুলো আছে, এই মানগুলো থেকে কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আসে। সো সেই এমসিকিউ গুলো পারতে হলে আপনাকে কি করতে হবে? এই নলেজগুলা রাখতে হবে। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে, আপনি যদি রাইট এট্রিয়ামের প্রেশার 0 টু 5 মনে রাখেন, তাহলে আপনি রাইট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশারটা মনে রাখবেন। কেন? কারণ রাইট ভেন্ট্রিকল যখন এন্ড ডায়াস্টোলিক, মানে তার ডায়াস্টোল যখন শেষ, তখনই রাইট এট্রিয়াম থেকে এখানে ব্লাডগুলো আসতে থাকে, এবং যখন তার ডায়াস্টোলিক শেষ হলো, তখন সে সিস্টোল শুরু করবে। সিস্টোল শুরু করলে সে ব্লাডটা পাঠাবে কোথায়? পালমোনারি আর্টারিতে। তাহলে সে যখন পালমোনারি আর্টারিতে ব্লাড পাঠাবে, যেহেতু এই জায়গার সমস্ত ব্লাড এখানে যাচ্ছে, তাহলে এই পালমোনারি আর্টারিতে যে প্রেশারটা হবে, এই প্রেশারটা আমার রাইট ভেন্ট্রিকলের সিস্টোলিক প্রেশারের সাথে মিলবে। তাহলে দেখেন রাইট ভেন্ট্রিকলের কোনো প্রেশার কিন্তু আপনার মুখস্থ করতে হচ্ছে না, কারণ পালমোনারি আর্টারির সিস্টোলিক প্রেশার হচ্ছে 15 থেকে 30 মিলিমিটার মার্কারি, রাইট ভেন্ট্রিকলের সিস্টোলিক প্রেশার হচ্ছে 15 থেকে 30 মিলিমিটার মার্কারি। তাহলে আপনি রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক প্রেশারও বুঝে গেছেন, রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশার বুঝে গেছেন, পালমোনারি আর্টারির সিস্টোলিক প্রেশার আপনি বুঝে ফেলেছেন। এবার আসি লেফটের কথায়। তাহলে লেফট ভেন্ট্রিকল এন্ড ডায়াস্টোলিক প্রেশার ছিল 4 টু 12। তাহলে মানে এটা যদি আমরা কম্পেয়ার করি রাইট সাইডের হার্টের সাথে, তো আমরা বুঝতে পারছি যে আমাদের লেফট সাইডের হার্টের প্রেশার বেশি থাকে। আমার লেফট সাইডের সার্কুলেশনে প্রেশার বেশি থাকে। রাইট হার্টের কাজ করতে হয় কম, এই কারণে রাইট হার্টের মাসেল বাল্ক কম। লেফট হার্টের কাজ করতে হয় বেশি, দ্যাটস ওয়াই লেফট হার্টের মাসেল বাল্কও বেশি, লেফট হার্টের প্রেশারও বেশি। লেফট হার্টের ক্ষেত্রে হার্ট যখন সিস্টল করবে, বেশি প্রেশারের এগেনস্টে কাজ করতে হয়। এবং এই যে লেফট হার্টকে বা লেফট ভেন্ট্রিকলকে যেই প্রেশারের এগেনস্টে সে পুশ করে, যে প্রেশারের এগেনস্টে সে কাজ করে, এটাকে আমরা বলি হচ্ছে আফটার লোড। ঠিক আছে? এবং আফটার লোড যদি আপনি বেশি বাড়ায় দেন, তখন এই লেফট ভেন্ট্রিকলের কাজ করতে কষ্ট হবে বেশি, এবং লেফট ভেন্ট্রিকলের কাজ করতে যদি বেশি কষ্ট হয়, একসময় ডেভেলপ করতে পারে কি? হার্ট ফেইলিওর। মানে যখন হার্ট এনাফ পরিমাণ কাজ করতে পারছে না, এনাফ পরিমাণ কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করতে পারছে না, এনাফ পরিমাণ পাম্পিং করতে পারছে না। তাহলে আমরা দেখি যে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশারটা 90 থেকে 140 মিলিমিটার মার্কারি। এই শব্দটা শুনলে আমাদের মোটামুটি মনে পড়ে যায় ব্লাড প্রেশারের কথা। কারণ আমরা যদি দেখি যে ব্লাড প্রেশার আমাদের কত থাকে, অ্যারাউন্ড 120 থাকে সিস্টোলিকটা। সো আপনি এরোটা তো দেখেন, এরোটার সিস্টোলিকে কত? 90 থেকে 140 মিলিমিটার মার্কারি। এরোটার ডায়াস্টোল 60 থেকে 90 মিলিমিটার মার্কারি। তাহলে এরোটার এই দুইটা মান যদি আপনার মনে থাকে, কারণ আমরা তো কমনলি ব্লাড প্রেশার সম্পর্কে জানি যে 120/80, হ্যাঁ? অথবা আপনি বলতে পারেন এখানে 140/90। তাহলে দেখেন এই যে এওরটার সিস্টোলিক প্রেশার ইকুয়ালস টু হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশার। তার মানে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশারটা বেশি। এবং এই অ্যানাটমি যদি আপনি বুঝতে চান, তাহলে আমি যদি এখানে জিজ্ঞেস করি, এইখানে যদি একটা ছিদ্র থাকে ভেন্ট্রিকুলার ওয়ালে, যেটাকে আমরা বলতে পারি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন ব্লাড কোন দিক থেকে কোন দিকে যাবে? অবভিয়াসলি লেফট থেকে রাইটে যাবে। আমি যদি জিজ্ঞেস করি যে এওরটাতে যদি একটা ছিদ্র থাকে, ব্লাড কোন দিক থেকে কোথায় আসবে? অবশ্যই লেফট থেকে রাইটে আসবে, ডিউ টু দ্য প্রেশার ডিফারেন্স। ওকে? আচ্ছা, প্রেশার ডিফারেন্স জানার পরে আমাদেরকে এইখানে চলে আসতে হবে। এখানে ২ টা লাইন আছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন যে এট্রিয়াম, আমরা জানি যে আমাদের এট্রিয়ামের মধ্যে আছে হচ্ছে এসএ নোড। সেই এসএ নোড থেকে একটা ইম্পালস আসে, এভি নোডে যায়। এভি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে পারকিনজি ফাইবার হয়ে জিনিসটা চলে আসে। এখন পারকিনজি ফাইবার হয়ে যেই
ইম্পালসটা গেল সেটা আবার কেন হচ্ছে এট্রিয়ামে ব্যাক করে না, বা এট্রিয়ামের ইম্পালসটা কেন শুধু এই রাস্তা দিয়ে আসে? এইটার অ্যান্সারটা জানতে হলে একটা টার্ম আমাদেরকে শিখতে হবে, সেটার নাম হচ্ছে এনুলাস ফাইব্রোসাস। তাহলে এনুলাস ফাইব্রোসাস জিনিসটা আসলে কি? এনুলাস মানে যেটা হচ্ছে একটা চক্রাকার একটা জিনিস, এবং ফাইব্রোসাস মানে হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি। তাহলে এনুলাস ফাইব্রোসাস আসলে এরকম একটা চক্রাকার জিনিস, যেটা কি করে উপরের এট্রিয়াম এবং নিচের ভেন্ট্রিকল এই দুটাকে ডিফারেন্সিয়েট করে। তো এনুলাস ফাইব্রোসাসের কাজ কি? সে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে ইলেকট্রিক্যালি ইনসুলেট করে। সো এটা একজন থেকে আরেকজনকে ডিফারেন্ট রাখে, সেপারেটেড রাখে। এবং সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এনুলাস ফাইব্রোসাসটা এর মধ্যেই আমাদের যে ভালভ গুলা থাকে, সে ভালভ গুলার স্কেলেটনটা সে তৈরি করে। তাহলে স্কেলেটন অফ দ্য হার্ট কি? এনুলাস ফাইব্রোসাস। ভালভগুলোকে কে হোল্ড করে? এনুলাস ফাইব্রোসাস। ইলেকট্রিক্যালি ইনসুলেট কে করে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলকে? এনুলাস ফাইব্রোসাস। আচ্ছা, এরপরে এখান থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার এবং হচ্ছে লেফট রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকুলার শেপটা কিরকম। সো দেখেন, রাইট ভেন্ট্রিকুলার শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এবং লেফট ভেন্ট্রিকুলার শেপটা হচ্ছে কনিক্যাল। সো আমরা যখন দেখবো, যখন আমরা হার্টের ক্রস সেকশন আঁকি, তখন আমরা আসলে এইভাবে আঁকার চেষ্টা করি। দেখবেন যে রাইট ভেন্ট্রিকলটা এরকম থাকে, এবার একটা মোটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে, লেফট ভেন্ট্রিকলটা এরকম কনিক্যাল শেপ থাকে। So, আপনি যদি ক্রস সেকশন করেন তাহলে হচ্ছে এরকম পাবেন। সো এই কথাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেন আমরা জানি যে কোন ভেন্ট্রিকলটা বেশি থিক, আমরা জানি হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা বেশি থিক, কারণ লেফট ভেন্ট্রিকলকে বেশি কাজ করতে হচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসগুলোই মোটামুটি আমাদেরকে খেয়াল রাখতে হয়। এরপরে আহ, আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে কি আছে, এদের মধ্যে একটা হচ্ছে সেপ্টাম থাকে। ঠিক আছে? দেন রাইট ভেন্ট্রিকলটা আমাদের হার্টের সামনের দিকে কোন অংশটা থাকে? আমাদের হার্টের সামনের দিকে বেশিরভাগ থাকে হচ্ছে রাইট ভেন্ট্রিকলের অংশ। ঠিক আছে? আর লেফট এট্রিয়ামটা থাকে হচ্ছে সবচেয়ে পেছনে। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। দেন লেফট ভেন্ট্রিকলের যে মাসল থিকনেস, সে মাসল থিকনেস কিরকম? 10 মিলিমিটার। অন্যদিকে রাইট ভেন্ট্রিকলের যে মাসল থিকনেস, সেটা হচ্ছে 2 to 3 মিলিমিটার। সো আমরা বলতে পারি যে লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকুলার চেয়ে 3 টাইমস মোর প্রমিনেন্ট মাসল দিয়ে তৈরি, অথবা এটার মাসল থিকনেসটা 3 টাইমস মোর। ওকে, সো এই জিনিসগুলো আমরা জানলাম। আচ্ছা, দেন আমাদের চলে আসছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি অ্যানাটমিক্যাল নলেজ দেখে কিভাবে এক্সরে চিন্তা করবেন। কারণ আপনাকে এই একটা পেশেন্টের, আপনার কাছে যখন পেশেন্টটা আসবে ডেফিনেটলি, তখন আপনাকে ডায়াগনোসিস করার জন্য একটা এক্সরে করতে হয়, আমরা তাই না? কার্ডিওমেগালি বোঝার চেষ্টা করি। তাহলে এই যে কার্ডিওমেগালি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই কার্ডিওমেগালিতে হার্টের যে শ্যাডোটা পড়ে, এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক সিলট। ঠিক আছে? হার্টের শ্যাডোটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক সিলট। তাহলে এই কার্ডিয়াক সিলটের মধ্যে আসলে কি কি জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে আমাদের একটু চিনে রাখতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হয়। তাহলে আপনি যখন হার্টের রাইট বর্ডার দেখবেন, তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। ঠিক আছে? তাহলে সুপিরিয়র ভেনা কাভা আপনি পাবেন, রাইট এট্রিয়াম আপনি পাবেন, এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকল আপনি এখানে পাবেন। আর যখন লেফটে আপনি আসবেন, দেখেন এই অংশটা হচ্ছে আমাদের এওরটিক নাকল। এরপরে এইদিকে থাকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি কোনাস, যেটাকে আমরা বলি। দেন পালমোনারি কোনাসের পরে থাকে হচ্ছে আমাদের মূলত লেফট ভেন্ট্রিকল। সো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমাদের হার্টের রাইট এবং লেফট বর্ডার, যেটা হচ্ছে আমরা এক্স এর মাধ্যমে বুঝি, সেরকম বর্ডার দুইটা তৈরি হয়। সো এটার গুরুত্বটা কি? কারণ হচ্ছে অনেক সময় আমরা ডাবল রাইট হার্ট বর্ডার পেয়ে যাই। ঠিক আছে? যেমন আপনি যদি দেখেন যে এইখানেই আমাদের মনে হচ্ছে যে এইখানে একটা বর্ডার আছে, আবার এই জায়গাতে একটা বর্ডার আছে। সো এরকম ডাবল রাইট হার্ট বর্ডার যদি পাওয়া যায়, তার মানে আমরা বুঝতে পারছি যে, আমরা দেখেন এখানে বলেছে সুপিরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, আমরা কিন্তু লেফট এট্রিয়ামের কথা বলি নাই, কারণ লেফট এট্রিয়ামটা হচ্ছে হার্টের পিছনে থাকে। এইটাকে এক্সরেতে দেখা যায় না, কারণ এক্সরেতে সামনে পিছনে যদি কোনো স্ট্রাকচার থাকে, তাহলে পিছনের স্ট্রাকচারটা অবলিটারেটেড হয়ে যায়, দেখা যায় না, ঢাকা পড়ে যায়। কিন্তু যার ক্ষেত্রে লেফট এট্রিয়ামটা এনলার্জ হয়ে যাবে, সেটা আলাদা একটা লেয়ার তৈরি করবে। তাহলে লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়ামের দুইটা লেয়ার আপনি পাবেন। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ডাবল রাইট হার্ট বর্ডার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই জন্যই আমাদেরকে অ্যানাটমির সেই জিনিসটাকে আবার একটু পড়ে ফেলতে হবে। তাহলে দেখেন অ্যানাটমির এই কথাটাতে আবার আমরা আসি। তাহলে বলা হচ্ছে যে আমাদের পেশেন্টের লেফটে কি কি দিয়ে ফর্মেশন হচ্ছে। লেফটের মধ্যে আমরা বলেছিলাম যে অ্যাওরটিক আর্চ থাকে, পালমোনারি ট্রাঙ্ক থাকে, এবং হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ থাকে। সরাসরি লেফট এট্রিয়াম থাকে না, এট্রিয়ামে কিছু অ্যাপেন্ডেজ থাকতে পারে, এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকল থাকে। আর রাইটে কি? রাইটে হচ্ছে যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়াম, এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকল। সো এই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ মনে রাখলাম। করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন আমাদের এক্সাম পারপাসে গুরুত্বপূর্ণ, আমাদের ক্লিনিক্যাল লাইফের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে করোনারি সার্কুলেশনটা কিভাবে শুরু হলো, কোত্থেকে আসলো। সো করোনারি আর্টারি মূলত অরিজিনেট হয় হচ্ছে এওরটা থেকে। ওকে, সো এওরটার মধ্যে আমরা এরকম কাস্প পাই, সেই কাস্পগুলো থেকে মূলত করোনারি আর্টারিগুলো অরিজিনেট হয়। আচ্ছা, তো নামাজের সময় হয়েছে, আমরা একটু ছোট্ট ব্রেক দিয়ে নামাজ থেকে আসতেছি। আচ্ছা, ব্রেকের পরে আবার আমরা ফিরে আসলাম। তো আমরা যেখানে ছিলাম, আমরা বলছিলাম যে লেফট এবং হচ্ছে রাইট করোনারি আর্টারি কোত্থেকে অরিজিনেট হলো। সো লেফট এবং রাইট করোনারি আর্টারিগুলো অরিজিনেট হলো হচ্ছে মূলত এওরটিক সাইনাস থেকে। সো এওরটিক সাইনাসের একটা ছবি যদি আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে একটু যদি নিচে দেখেন, এই যে
সো এইটা হচ্ছে অ্যাওর্টার গোড়াটা। তো অ্যাওর্টার গোড়াতে এইরকম ৩টা পকেট থাকে। সো এই পকেটগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাওর্টিক সাইনাস। এখন আপনার এই যে অ্যাওর্টিক সাইনাসের মধ্যে যেটা ডান পাশে, তাহলে সেখান থেকে হচ্ছে রাইট করোনারি আর্টারি অরিজিনেট হয়, যেটা বাম পাশে সেখান থেকে হচ্ছে লেফট করোনারি আর্টারি অরিজিনেট হয়। তাহলে এই জায়গা থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, বিশেষ করে রেসিডেন্সিতে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে অ্যাওর্টিক যে সাইনাসগুলো থাকে, অ্যাওর্টিক সাইনাসগুলার কোন অংশটা থেকে কোনো কিছু অরিজিনেট হয় না, মানে কোনো আর্টারি অরিজিনেট হয় না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মাঝখানের যে জিনিসটা আছে, বা যেখানে আমাদের পোস্টেরিয়র সেমিলুনার কাস্প থাকে, এই পোস্টেরিয়র সেমিলুনার কাস্প থেকে কিন্তু এখানে কিছু অরিজিনেট হচ্ছে না। অন্যদিকে সামনের যে আমাদের লেফট সেমিলুনার কাস্প থেকে হচ্ছে লেফট করোনারি আর্টারি অরিজিনেট হচ্ছে, রাইট সেমিলুনার কাস্প থেকে রাইট করোনারি আর্টারি অরিজিনেট হচ্ছে, কিন্তু পোস্টেরিয়রটা থেকে কোনো কিছু অরিজিনেট হচ্ছে না। তাহলে এই জিনিসটাই আমাদের এখানে জানার ছিল। আচ্ছা, এখন আর্টারি অরিজিনেট হইলো, আর্টারি অরিজিনেট হওয়ার পরে এই জিনিসটা কি ঘটনা ঘটে? তাহলে আর্টারি যখন অরিজিনেট হয়, তাহলে আমরা এবার ফ্রন্ট ভিউ দেখছি। এই যে লেফট লেফট সাইড থেকে লেফট করোনারি আর্টারি, রাইট সাইড থেকে রাইট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারিটা যখন তৈরি হইলো, তৈরি হওয়ার ২.৫ সেন্টিমিটার যাওয়ার পরে সেটা ২টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কোথায় ভাগ হয়ে যাচ্ছে দেখেন, সে একটা চলে আসতেছে সামনের দিকে, এটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে থাকে। সো এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে থাকে, এটাকে আমরা বলতেছি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর আরেকটা হচ্ছে পিছনের দিকে চলে যায়। সো এই যে যেটা পিছনের দিকে চলে যায় সেটাকে আমরা বলি হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তাহলে এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে পিছনের ছবিটা দেখাচ্ছে এখানে, সো যে এটাকে পিছনে চলে গেছে, কারণ কালারটা হালকা করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। দেন সার্কামফ্লেক্স আর্টারিগুলো থেকেও কিছু কিছু ব্রাঞ্চ আসে। আর আমাদের অ্যান্টেরিয়র যে ডিসেন্ডিং আর্টারি আছে, অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি থেকে এই দিকে হচ্ছে আরেকটা এক্সট্রা ব্রাঞ্চ আসে, ঠিক আছে? সো এগুলোকে আমরা বলি যে ডায়াগোনাল ব্রাঞ্চ। ওকে? তাহলে দেখেন যে এই ডায়াগোনাল ব্রাঞ্চ এখানে একটা আসলো, ২টা আসলো, এরকম একাধিক ডায়াগোনাল ব্রাঞ্চ থাকতে পারে। তাহলে মূল আর্টারি আমরা এখানে দেখলাম ২টা। একটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আরেকটা হচ্ছে আমাদের লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তাহলে এর মধ্যে দেখেন যে এন্টিরিয়র ডিসেন্ডিং যে আর্টারি, আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু এন্টিরিয়র অংশের যা যা আছে সেই জিনিসগুলোতে সে সাপ্লাই দিবে, ঠিক আছে? আর আমাদের যে সার্কামফ্লেক্স আর্টারি, সেটা কিন্তু হচ্ছে লেফট সাইডের যে পোস্টেরিয়র অংশটা আছে, পোস্টেরিয়র অংশ বা ইনফিরিয়র অংশের যে সারফেসটা, ওই জায়গাতে হচ্ছে আমাদের সার্কামফ্লেক্সটা সাপ্লাই দিবে। অন্যদিকে রাইট করোনারি আর্টারিটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন রাইট করোনারি আর্টারিটা অরিজিনেট হয়েই সে হচ্ছে এখানে একটা ব্রাঞ্চ দিল। এখানে কে আছে? এখানে আছে হচ্ছে মিস্টার এস এ নোড। তাহলে রাইট করোনারি আর্টারির সাথে মিস্টার এস এ নোডের একটা সম্পর্ক আছে। তার মানে আমরা বুঝতে পারছি, যদি কোনো মানুষের রাইট করোনারি আর্টারিতে ডিজিজ হয়, তার মানে তার এসএ নোডে সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে যাবে। তার মানে তার এসএ নোডে প্রবলেম হবে। এসএ নোড হচ্ছে আমাদের হার্ট রেটকে মেনটেন করে। তাহলে এসএ নোড যদি আপনার হার্ট রেটকে মেনটেন করে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এখানে যদি ডিসচার্জটা কমে যায়, তার মানে পেশেন্টের হইতে পারে হচ্ছে ব্রেডিকার্ডিয়া। তাহলে একটা পেশেন্ট আসলো যে একটা এমআই, এবং এমআই এর পরে একটা পেশেন্টের ব্রেডিকার্ডিয়া হচ্ছে, তাহলে আমরা কি চিন্তা করবো? হ্যাঁ, সো এমআই সাথে যদি হার্ট রেট কম থাকে, তাহলে মোস্ট লাইকলি এখানে রাইট করোনারি আর্টারিতে একটা ইস্যু হয়েছে। এবং রাইট করোনারি আর্টারি এসএ নোডকে শুধু সাপ্লাই দেয় সেরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সে এভি নোডকেও সাপ্লাই দেয়, ঠিক আছে? তাহলে এসএ নোডকে নিয়ারলি 90% ক্ষেত্রে সাপ্লাই দেয়, এভি নোডকে ধরো নিয়ারলি 60% ক্ষেত্রে সে সাপ্লাই দিয়ে থাকে। এরপরে দেখেন কিভাবে এভি নোডকে সাপ্লাই দিল। দেখেন এই যে রাইট করোনারি আর্টারিটা আসলো, ঘুরলো, এই পিছন দিকে দেখেন এই যে এভি নোড, এখানে কিন্তু তার একটা সাপ্লাই আছে। ওকে? তাহলে রাইট করোনারি আর্টারি এখান থেকে অরিজিনেট হয়ে সে কিন্তু মূলত পিছনে চলে যায়, এন্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হিসেবে সে আরেকটা ব্রাঞ্চ দেয়। তাহলে সে রাইটে থাকলো, সে মার্জিনাল আর্টারি হইলো, মার্জিন বরাবর গিয়ে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হয়ে একটা পিছনের দিকে সে সাপ্লাই দিচ্ছে। তার মানে হার্টের পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, এখানে কিন্তু রাইট করোনারি আর্টারির একটা প্রভাব আছে। ওকে? তাহলে এইখানে এই যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা কে দিবে, এটা নিয়ে আসলে লেফট এবং রাইটের মধ্যে একটা মারামারি চলে। সো এই যে লেফট এবং রাইটের মধ্যে মারামারি চলে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লেফট করোনারি আর্টারি থেকে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিও হয়, সার্কামফ্লেক্সও হয়, ইভেন লেফট পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিও হয়। তাহলে যার ক্ষেত্রে এরকম লেফট সাইড থেকে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির ব্রাঞ্চটা আসে, সেটাকে আমরা বলি লেফট ডোমিনেন্ট পেশেন্ট বা লেফট ডোমিনেন্ট পারসন। আর যার ক্ষেত্রে হচ্ছে রাইট করোনারি আর্টারি থেকে আসে, এটাকে আমরা বলি রাইট ডোমিনেন্ট পারসন। এখন এইটা আমরা কেন বললাম? কারণ হচ্ছে এটা একটা গুরুত্ব আছে। গুরুত্বটা এই জায়গায়, দেখেন একটা মানুষের যদি লেফট করোনারি আর্টারিতে, যার যে লেফট ডোমিনেন্ট পারসন, তার আমি বললাম যে এইখানে তার একটা ড্যামেজ হয়েছে, তাহলে দেখেন তার হার্টে তার লেফট ভেন্ট্রিকলের সমস্ত অংশ শেষ, তার পোস্টেরিয়র ইনফেরিয়র অংশ শেষ। তার মানে বলা বলা যায় যে তার লেফট ভেন্ট্রিকলটা সবটুকুই ব্লাড সাপ্লাই থেকে বঞ্চিত হচ্ছে এবং ইনফার্কশনের শিকার হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে লেফট ডোমিনেন্ট আর্টারি যাদের থাকে, তারা কিন্তু এমআই হইলে তাদের সাফারার হওয়ার সম্ভাবনাটা বেশি, তাদের প্রবলেমে পড়ার সম্ভাবনাটা বেশি। অন্যদিকে রাইট ডোমিনেন্ট যদি হয়, তাহলে কিন্তু হার্টের পোস্টেরিয়র অংশটা কিন্তু কাজ করতে পারবে। তাহলে এই ছবিটা কিন্তু আমাদের জন্য কনসেপচুয়ালি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে লেফট করোনারি আর্টারি ইউজুয়ালি হচ্ছে অ্যান্টেরিয়র, ল্যাটেরাল অ্যান্ড এপেক্স বা এপিক্যাল রিজিয়নে সাপ্লাই দেয়। লেফট সার্কামফ্লেক্স হচ্ছে লেফট পোস্টেরিয়র ইনফেরিয়র অংশে সাপ্লাই দেয়। পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা হচ্ছে ইনফেরিয়র
সারফেসে সাপ্লাই দিয়ে থাকে। তাহলে এই কথাগুলাই আপনি একটু দেখবেন যে এখানে লেখা আছে। ওকে? সো লেফট এবং রাইট সাইনাস থেকে আসে। আসার পরে উইদিন 2.5 সেন্টিমিটার লেফট করোনারি আর্টারিটা ডিভাইড হয়ে গেল লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং এবং হচ্ছে সার্কামফ্লেক্সে। দেন লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা কোথায়, কোথায় সাপ্লাই দিচ্ছে? হার্টের অ্যান্টেরিয়র ওয়ালে, ল্যাটারাল ওয়ালে এবং এপেক্সে। আর সার্কামফ্লেক্স থেকে কিছু ছোট, ছোট ব্রাঞ্চ আসে, সেগমেন্টাল কিছু ব্রাঞ্চ এবং এটা মূলত হার্টের ল্যাটারাল পোস্টেরিয়র এবং ইনফিরিয়র সেগমেন্টগুলোতে সে সাপ্লাই দিচ্ছে। রাইট করোনারি আর্টারির ক্ষেত্রে এই কথাগুলো আমরা বলেছি। এবং এইখানে যে ডোমিনেন্সের যে কথাটা বলেছি, যেই ভেসেলটা রাইট করোনারি আর্টারিটা যেই রাইট করোনারি আর্টারির ভেসেলটা মূলত হচ্ছে আমাদের পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি দেয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা না দিয়ে দেখা যায় যে সার্কামফ্লেক্স থেকেই হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আসে, তখন আমরা এটাকে বলি ডোমিনেন্ট লেফট সিনড্রোম। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু ম্যান টু ম্যান অনেক বেশি ভেরি করতে পারে, এই কথাটা তারা এখানে বলার চেষ্টা করেছে। এবং আমরা বলেছি যে রাইট করোনারি আর্টারি হচ্ছে আমাদের এসএ নোডকে 60% ক্ষেত্রে সাপ্লাই দিচ্ছে। আমি একটা সংখ্যাটা তাহলে ভুল বলেছিলাম, উল্টা বলে ফেলেছিলাম। তাহলে এসএ নোডকে সাপ্লাই দিচ্ছে সে 60% ক্ষেত্রে এবং এভি নোডকে সাপ্লাই দিচ্ছে সে হচ্ছে 90% ক্ষেত্রে। ঠিক আছে? ওকে। এবং যে কথাগুলো আমরা বলেছি যে প্রক্সিমাল অক্লুশন অফ রাইট করোনারি আর্টারি হলে কি হবে? পেশেন্টের সাইনাস ব্রেডিকার্ডিয়া হবে। এছাড়া পেশেন্টের এট্রোভেন্ট্রিকুলার নোডাল ব্লক হতে পারে বা এভি নোডাল ব্লকও হতে পারে। ঠিক আছে? তাহলে এই কথাগুলোই আমরা ইনশাল্লাহ জানলাম। এবং যদি কারো রাইট করোনারি আর্টারিতে এখন যদি অক্লুশন হয়, তাহলে হার্টের কোন অংশটা ইনভলভ হবে বেশি, কোন অংশে সমস্যা হবে বেশি? দেখা যাচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার ইনফিরিয়র পার্টটাতে তখন হচ্ছে ইনফ্রাকশনটা হবে। ঠিক আছে? রাইট ভেন্ট্রিকল তো অবশ্যই এফেক্টেড হবে, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার ইনফিরিয়র পোর্শনটা হচ্ছে এফেক্টেড হবে বেশি। অন্যদিকে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি বা যদি সার্কামফ্লেক্স আর্টারিতে সমস্যা হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে হার্টের লেফট ভেন্ট্রিকলের মেজরিটি টেরিটরিতে সমস্যা হবে। এই কারণে লেফট মেইন করোনারি আর্টারিতে যদি সমস্যা হয়, এটাকে আমরা ইউজুয়ালি হচ্ছে ফ্যাটাল হিসেবে ধরি। তাহলে এইগুলো হচ্ছে আর্টারি সাপ্লাইয়ের কথা। এখন আমরা যদি বলি যে ভেনাস ড্রেনেজের কথা, তাহলে হার্টের সমস্ত ভেইন যেগুলো আছে, সেই ভেইনগুলো শেষ পর্যন্ত হচ্ছে রাইট এট্রিয়ামে এসে ড্রেন করে। রাইট এট্রিয়ামে ড্রেন করার আগে তারা ওপেন হয় হচ্ছে করোনারি সাইনাসে। করোনারি সাইনাসে এসে তারা ওপেন হয়। সো করোনারি সাইনাসটা আলটিমেটলি কোথায় থাকে? ধরেন রাইট এট্রিয়ামের এই জায়গাটাতে থাকে। এখানে সমস্ত ভেইনগুলো এসে এখানে এটা ওপেন করে। ওকে, এরপর আমরা আসি হচ্ছে কন্ডাকশন সিস্টেম। তাহলে কন্ডাকশন সিস্টেম এইটা হার্টের ক্ষেত্রে স্পেশাল। কেন স্পেশাল? কারণ হার্টের মধ্যে সবসময় খুব কন্ডাকশন হইতে হয়, কারণ হার্ট খুব দ্রুত কন্ট্রাকশন করতে হয়। দিনে 24 ঘন্টায় হার্ট হচ্ছে কন্ট্রাকশন করছে। সো এইখানে কন্ডাকশন সিস্টেমটা আমাদের জন্য জানা জরুরি, কারণ কন্ডাকশন সিস্টেম অনেক অ্যাবনর্মালিটি থেকে হার্টে এরিথমিয়া ডেভেলপ করে, এরিথমিয়ার কারণে পেশেন্ট মারা যেতে পারে। তাহলে কন্ডাকশন সিস্টেমের বস হচ্ছে এস এ নোড। এস এ মানে সুপিরিয়র ভেনা কেভা এবং হচ্ছে রাইট এট্রিয়ামের সংযোগস্থলে আছে, সেখান থেকে এখানে আমরা বললাম হচ্ছে এটা এস এ নোড। ঠিক আছে? এখন কেন এস এ নোডই এটা স্পেশাল, কেন এস এ নোডই হচ্ছে ফায়ার করতে পারে? কারণ এস এ নোডগুলোর মধ্যে কিছু স্পেশালাইজড এট্রিয়াল সেল আছে। এই স্পেশালাইজড এট্রিয়াল সেলগুলার যে অ্যাকশন পটেনশিয়ালটা সে ইজিলি তৈরি করতে পারে। হ্যাঁ, তো তাদের অন্য কোনো স্টিমুলেশন লাগে না, তাদের মধ্যে অটোমেটিসিটিটা বেশি। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে এদের মধ্যে কি আছে, এখানে হচ্ছে স্পেশালাইজড কিছু এট্রিয়াল সেল দিয়ে আসলে এসএ নোডটা তৈরি। ঠিক আছে? এটা কিন্তু মানে অন্য কিছু না, এটা এট্রিয়ামের সেল দিয়ে তৈরি, বাট দে আর ভেরি মাচ স্পেশাল। তাহলে এই যে হচ্ছে এসএ নোড, এবং এসএ নোড থেকে যখন একটা সিগন্যাল অরিজিনেট হইলো, সেটা হচ্ছে ছড়া যাচ্ছে লেফট এট্রিয়ামে ছড়া যাচ্ছে, আবার আমার রাইট এট্রিয়ামেও ছড়াচ্ছে। সো লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম দুই দিকে ছড়াচ্ছে। ছড়ানোর পরে দেখেন যে লেফট এট্রিয়ামটা এদিকে আসতেছে না, রাইট এট্রিয়ামে যেটা ছড়াইলো সেটা চলে যাচ্ছে হচ্ছে এভি নোডে। এট্রিওভেন্ট্রিকুলার নোডে যাওয়ার পরে সেটা কিছুক্ষণ ডিলে করে এই সিগন্যালটা। কেন ডিলে করে? কারণ যখন রাইট এট্রিয়ামের মধ্যে এই ঢেউটা যাচ্ছে, এই ডিপোলারাইজেশন ওয়েভটা যাচ্ছে, তখন রাইট এট্রিয়ামটা কন্ট্রাকশন করা মানে হচ্ছে ব্লাড সব হচ্ছে এখন আমার ভেন্ট্রিকুলে আসবে। তাহলে ভেন্ট্রিকুলে ব্লাড আসার পরে দেন হচ্ছে ভেন্ট্রিকল যদি কন্ট্রাকশন করে, তাহলে ব্লাডগুলো সব জায়গায় যাবে। সো এখন যদি এমন হতো এসএ নোড ইম্পালস করার সাথে সাথে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতো, তাহলে উপর থেকেও ব্লাড আপনি পাঠানোর জন্য চাপ দিতে, আবার নিচে থেকে ভেন্ট্রিকল চাপ দিচ্ছে, তাহলে তো ব্লাডটা ইজিলি আসতে পারতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সিস্টেম করলেন যে এসএ নোড থেকে ইম্পালস আসবে, এভি নোডে আসবে, এভি নোডে একটু ডিলে করবে, দেন ততক্ষণে ব্লাডটা চলে যাবে, চলে যাওয়ার পরে এরপর খুব দ্রুত ভেন্ট্রিকলের মধ্যে দিয়ে এটাকে ছড়িয়ে যাবে। এন্ড এখানে একটা খেয়াল করেন যে এভি নোডের পরে আমরা বান্ডেল অফ হিজ দেখতে পাচ্ছি, বাট বান্ডেল অফ হিজের মধ্যে আবার লেফট সাইডে দুইটা, একটা হচ্ছে লেফট এন্টিরিয়র ফেসিকল, লেফট পোস্টেরিয়র ফেসিকল। যেহেতু লেফট সাইডটা বড়, লেফট সাইডে বেশি বেশি সাপ্লাই দিতে হচ্ছে, এই কারণে লেফট এন্টিরিয়র এবং পোস্টেরিয়র ফেসিকল আলাদা করে আমরা পাচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে এভি নোডে আইসা সিগন্যালটা দেরি করছে। কেন এটা অন্য দিক দিয়ে পাস করে গেল না? কারণ আমরা বলেছি সবকিছু এখানে অ্যানোলাস ফাইব্রোসাস নামের একটা কন্ডাকশন ব্যারিয়ার এখানে আছে। সো এই কারণে এই জিনিসটা একটা দেরি করে। ঠিক আছে? তাহলে এই কথাটা এখানে লিখেছে দ্য এভি নোড ইজ এ মিড লাইন স্ট্রাকচার, সেটা হচ্ছে রাইট সাইড অফ দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টামে আছে, পেনিট্রেটিং দ্য অ্যানোলাস ফাইব্রোসাস। তার মানে অ্যানোলাস ফাইব্রোসাসের মধ্যে এই
একটা অংশই আলাদা স্পেশাল কন্ডাকশন সিস্টেমের অংশ, এই কারণে সেখান দিয়ে যেতে পারে। কখনো কখনো এই দিকে অ্যাক্সেসরি টিস্যু চলে আসে, তখন এই অ্যাক্সেসরি টিস্যু দিয়ে রাইট এট্রিয়ামের সিগন্যালগুলো এভি নোড দিয়ে না গিয়ে অ্যাক্সেসরি টিস্যু দিয়ে চলে সরাসরি ভেন্ট্রিকলে চলে যায় এবং ভেন্ট্রিকলকে এক্সাইট করে ফেলে, ঠিক আছে? তখনই কিন্তু এরকম বিভিন্ন রকম এরিথমিয়ার সৃষ্টি হয়। আমরা যখন ইনশাল্লাহ এরিথমিয়া পড়বো তখন এটা আমরা জানতে পারবো, ঠিক আছে? তাহলে এট্রিওভেন্ট্রিকুলার আসার পরে যখন এট্রিওভেন্ট্রিকুলারের রেটটা হচ্ছে একটু স্লো, যেহেতু এটা একটু এই রেটটা একটু স্লো, সুতরাং ততক্ষণে এট্রিয়ামটা কন্ট্রাকশন করে ফেলে, ভেন্ট্রিকুলার ব্লাড আসে, এরপর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করে সেটা সরিয়ে যায়, ঠিক আছে? এবং এখানে যদি আমরা বলি যে স্পিড, এখানে সবচেয়ে বেশি স্পিড কার, আপনি এটা মনে রাখবেন যে পার্ক এট ভেঞ্চুরা এভিনিউ, পার্ক এট ভেঞ্চুরা এভিনিউ, এই নিমোনিকটা মনে রাখবেন। তাহলে পার্ক এট ভেঞ্চুরা এভিনিউ, তার মানে আমরা যেটা বুঝলাম যে সাইনো এট্রিয়াল নোডের হচ্ছে 1 নাম্বার, এরপর হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড, এরপর হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবারস, হ্যাঁ? সো ভেন্ট্রিকুলার মাসল, পার্কিনজি ফাইবার, এগুলোর মধ্যে হচ্ছে আমাদের ইম্পালসের শক্তিটা বেশি। সো কার ইম্পালসের শক্তিটা কতটুকু সেটা বোঝার জন্য আপনি হচ্ছে এইখানে যদি একটু খেয়াল করেন, এইখানে তাহলে আপনি জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন। ওকে, সো এখানে যদি আপনি দেখা শুরু করেন যে এই যে এটা হচ্ছে আমাদের এসএ নোড, তাহলে এসএ নোডের পরে আমাদের আসলে হচ্ছে এবি নোড, দেন বান্ডেল অফ ইজ। এখানে যদি আপনি একটু দেখেন যে কার গতিটা কত, দেখেন পার্কিনজি ফাইবার, আমরা বলেছিলাম পার্কেট ভেঞ্চুরা এভিনিউ, সো পিতে হচ্ছে পার্কেনজি ফাইবার, পার্কেনজি ফাইবারের গতি হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে পার্কেনজি ফাইবার 1 নম্বরে আসলো। পার্কেনজি ফাইবারের পরে এইবার আপনি যদি দেখেন যে এরপরে গতিকার, এরপরে হচ্ছে মনে রাখতে পারেন যে এট্রিয়াল মাসলগুলা হচ্ছে এরপরে, হ্যাঁ? সো পার্কিনজি ফাইবার আর হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এরা তো সব মানে একই, বান্ডেল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এরা সব একটাকে একটা ইউনিট হিসেবে আপনি চিন্তা করবেন। এরপর হচ্ছে এট্রিয়াল মাসল, দেন হচ্ছে ভেন্ট্রিকুলার মাসল, ঠিক আছে? দেন হচ্ছে এভি নোট, সবচেয়ে স্লো হচ্ছে এভি নোট, হ্যাঁ? সো পার্কেট ভেঞ্চুরা এভিনিউ মানে হচ্ছে পার্কিনজি ফাইবার, এট্রিয়াল মাসল, ভেন্ট্রিকুলার মাসল, দেন হচ্ছে এভি নোট। এইভাবে করে আর কি মনে রাখা যায় যে সবচেয়ে স্লো হচ্ছে এভি নোট, সবচেয়ে ফাস্ট হচ্ছে পার্কিনজি ফাইবার। বাকিগুলো সম্পর্কে পরীক্ষায় খুব একটা আসে না, ঠিক আছে? তাহলে পার্কিনজি ফাইবারের কথাটাই আমরা এখানে খেয়াল রাখবো, এভিনোর সবচেয়ে স্লো, এটাও আমরা খেয়াল রাখবো। ওকে, তাহলে আমরা মোটামুটি কন্ডাকশন সিস্টেম শেষ করলাম। এখন আসেন হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট। সো না, হার্টের নার্ভ সাপ্লাই আমরা জানি যে হার্টের মধ্যে সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক 2 ধরনের ফাইবারই আছে। সিম্পেথেটিক যে ফাইবারগুলো সেগুলো হচ্ছে T3 থেকে T5 এই অরিজিন, এবং প্যারাসিম্পেথেটিক ফাইবারগুলো হচ্ছে ভ্যাগাস নার্ভ থেকে আসে। এখন এইখানে যে ঘটনাগুলো ঘটে যে এদের আসলে হার্টের উপর ইফেক্টটা কিরকম, হ্যাঁ? যেমন দেখেন এখানে সিম্পেথেটিক যে ফাইবারগুলো আছে এরা হচ্ছে অ্যাড্রেনার্জিক অবশ্যই, এবং এরা হচ্ছে বিটা 1 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। সো আমরা এভাবে মনে রাখতাম যে বিটা 1 হচ্ছে আমাদের হার্ট হচ্ছে একটা, দ্যাটস ওয়াই বিটা 1, আর আমাদের লাংস হচ্ছে 2টা, এই কারণে লাংসের মধ্যে প্রিডোমিনেটলি থাকে হচ্ছে বিটা 2, ঠিক আছে? সো বিটা 2 কিন্তু লাংসের পাশাপাশি ব্লাড ভেসেলেও থাকে, হ্যাঁ? তাহলে বিটা 1 এর কাজ হচ্ছে, বিটা 1 মূলত হচ্ছে এসএ নোডে থাকে, এই কারণে বিটা 1 যখন আপনি ব্যবহার করবেন দেখবেন যে বিটা 1 হচ্ছে আইনোট্রপিক এবং ক্রোনোট্রপিক দুইটা এফেক্টই দেয়, ঠিক আছে? তাহলে আইনোট্রপিক মানে কি? আইনোট্রপিক মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে সে বাড়ায় দিবে। ক্রোনোর মধ্যে এইচ আর আর আছে, সো এখান থেকে আপনি মনে রাখবেন ক্রোনোট্রপিক হচ্ছে হার্ট রেটকে বাড়ায় দেয়, আর ড্রোমোট্রপিক মানে হচ্ছে কন্ডাকশন ভেলোসিটিকে বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা চিন্তা শিখলাম আইনোট্রপিক, ক্রোনোট্রপিক এবং হচ্ছে ড্রোমোট্রপিক। তাহলে আমরা যদি দেখি যে তোর বিটা রিসেপ্টর বিটা 1 এর দুইটা ইফেক্টই দেখছি, একটা হচ্ছে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে এবং হার্ট রেট বাড়াচ্ছে। অন্যদিকে বিটা 2 যেটা করে সেটা হচ্ছে ভেসো ডাইলেশন করে, সো ডেফিনেটলি ব্লাড ফ্লোটাকে সে বাড়িয়ে দেয়। আচ্ছা, প্যারাসিম্পেথেটিক কি করে? প্যারাসিম্পেথেটিক হচ্ছে উল্টা কাজ করে, সো হার্ট রেটটাকে হচ্ছে সে কমায় দিবে। তাহলে দেখেন এখানে হার্ট রেটটা কোন রিসেপ্টরের মাধ্যমে আসে, এটা কিন্তু জরুরি, সেটা হচ্ছে M2 রিসেপ্টর, হ্যাঁ? এভি নোডে এবং এস নোডে দুই জায়গাতে আমাদের কোলিনার্জিক ফাইবার দিয়ে সাপ্লাই আছে, এবং সেটা হচ্ছে M2 রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে আসে। এবং আমরা যখন রেস্টিং অবস্থায় থাকি তাহলে তখন ভ্যাগাল ইনহিবিটরি অ্যাক্টিভিটিগুলো প্রমিনেন্ট হয়, এই কারণে আমরা যখন ঘুমাই বা রাতে থাকি তখন দেখবেন যে হচ্ছে হার্ট রেটটা কম থাকে। অন্যদিকে আপনার যদি ফিভার হয় বা এক্সারশন করেন বা কোনো স্ট্রেস নেন তখন কিন্তু হার্ট রেটটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? কারণ তখন সিম্প্যাথেটিক স্টিমুলেশনগুলো আসবে, বা ইভেন এই কারণে ভয় পেলে হচ্ছে আমাদের হার্ট রেট বাড়ে, কারণ সিম্প্যাথেটিক স্টিমুলেশন পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট দেয়। তাহলে ক্রোনোট্রপিক হার্ট রেট বাড়ায়, আইনোট্রপিক হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, ড্রোমোট্রপিক হচ্ছে হার্টের কন্ডাকশন সিস্টেমের অ্যাক্টিভিটিকে বা স্পিডকে আরও বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে? এবং এখানে আরেকটা কথা জরুরি, সেটা হচ্ছে হার্ট ফেইলরে সিম্প্যাথেটিক সিস্টেমটা আপরেগুলেটেড হয়, এবং আপরেগুলেটেড হওয়ার কারণে হার্ট ফেইলরে কি হতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে। অন্যদিকে ডায়াবেটিক পেশেন্টদের যে জিনিসটা হয় অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। সো অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে আপনি যখন এক্সারসাইজ করছেন তখন আপনার হার্ট রেটকে বাড়িয়ে দিবে। সো যদি এরকম ঘটনা ঘটে যে আপনার অটোনমিক নিউরোপ্যাথি হয় তাহলে আপনি এক্সারসাইজ করবেন, কিন্তু সেই অনুযায়ী আপনার হার্ট রেটটা বাড়বে না। তখন কি হবে? তখন হচ্ছে আপনার হার্ট রেটের ভেরিয়েশনটা কম হবে। সো এই কথাটাই গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস পেশেন্টদের যদি আপনি দেখেন যে হার্ট রেটের ভেরিয়েশন হচ্ছে না আফটার এক্সারসাইজ, তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি আছে। এবং শুধু তাই না, অটোনমিক নিউরোপ্যাথি ডায়াবেটিস আরও কিছু ফিচার আছে, যেমন হচ্ছে ধরেন নকটার্নাল ডায়রিয়া,
গাস্ট্রেটরি সোয়েটিং এইরকম ফিচারগুলো কিন্তু থাকে। এবং যখন আমরা ডায়াবেটিক পেশেন্টের হিস্ট্রি নেই, আমাদের কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করতে হয় যে তার নিউরোপ্যাথির ফিচার আছে কিনা, আলাদা করে জিজ্ঞেস করতে হয় অটোনমিক নিউরোপ্যাথির ফিচার আছে কিনা। এবং এই জন্যই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা অনেক সময় কি পেতে পারি, সাইলেন্ট এমআই পেতে পারি। এবং আপনারা মনে রাখবেন যে সাইলেন্ট এমআই কার কার ক্ষেত্রে থাকতে পারে, ডায়াবেটিক পেশেন্ট, ওল্ডার পেশেন্ট, ফিমেল পেশেন্ট, তাদের ক্ষেত্রে এমআই হইলেও আমরা না বুঝতে পারি। ডায়াবেটিক পেশেন্ট, ওল্ডার পেশেন্ট, ফিমেল পেশেন্টদের এমআই হইলেও না বোঝা যেতে পারে। সো আলহামদুলিল্লাহ আমাদের অ্যানাটমি পোর্শনের আলোচনা এখানে শেষ হলো। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে ফিজিওলজি পোর্শনে। সো ফিজিওলজি পোর্শনে আমরা প্রথমত জানবো হচ্ছে মায়োকার্ডিয়ামটা আসলে কন্ট্রাকশন কিভাবে করে। তাহলে মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন করার জন্য প্রথমত মায়োকার্ডিয়ামের কিছু সেল আছে। তো মায়োকার্ডিয়ামের সেলগুলোকে আমরা কি বলি, মায়োকার্ডিয়ামের সেলগুলোকে আমরা বলি হচ্ছে মায়োসাইট। এখন এই মায়োসাইটগুলা ধরেন এখানে মায়োসাইটের মধ্যে অনেক কিছু আছে। তো মায়োসাইটের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মায়োসাইটগুলো ব্রাঞ্চিং করতে পারে। হ্যাঁ, একটা মায়োসাইটের সাথে অন্যান্য মায়োসাইট এরকম ব্রাঞ্চিং দিয়ে যুক্ত থাকে। এবং ব্রাঞ্চিংগুলোর মাঝখানে কি আছে, স্পেশালাইজড একটা জিনিস। এই স্পেশালাইজড জিনিসগুলা যেটা খুব দ্রুত ইলেকট্রিক্যাল সিগন্যালকে আদান প্রদান করে, সেটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক ইলেকট্রিক্যাল কন্ডাকশন করতে পারে ভালো। কেন করতে পারে? কারণ এখানে আছে কিছু গ্যাপ জাংশন, যেখান থেকে খুব সাই করে হাই রোডের মতো, হ্যাঁ, ফ্লাইওভারের মতো কি করতে পারে, ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো আসা যাওয়া করতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে একটা কথা হচ্ছে, তাহলে ইন্ট্রাক্যালেটেড ডিস্কে কি হয় যে একটা মায়োকার্ডিয়াল সেল এর পরবর্তী মায়োকার্ডিয়াল সেলকে হচ্ছে অ্যাক্টিভেট করে, সে তার পরবর্তীটাকে অ্যাক্টিভেট করে। আবার একটা মায়োকার্ডিয়াল সেল পাশেরটার সাথে তো আর ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, তো পাশেরটার সাথে সে ফাসা এডহিয়ারেন্সের মাধ্যমে এডজেসেন্ট সেলে সে হচ্ছে কন্ডাকশন করে। তাহলে কন্ডাকশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ফাসা এডহিয়ারেন্সের মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে। দুইটাই আপনি জানতে পারেন পরীক্ষাতে ট্রু ফলস হিসাবে এখানে কিন্তু আসতে পারে। আচ্ছা, ২ নম্বর কথা যেটা এসবিএ তে আসার মতো, সেটা হচ্ছে এই যে মায়োসাইটের কথা বললাম। তাহলে মায়োসাইটের এই জিনিসগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? মায়োসাইটের পুরোটা কি কন্ট্রাকশন করে? আপনি দেখবেন যে এই যে কন্ট্রাকশনের জন্য যেই ইউনিটটা থাকে, যেটা সবচেয়ে ছোট, সেইখানে আমরা পাই হচ্ছে সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার হচ্ছে কোনটা? সার্কোমিয়ার হচ্ছে বেসিক ইউনিট অফ কন্ট্রাকশন। তাহলে এই পরীক্ষাতে এই জায়গাটাতে ভুল হয় যে বেসিক ইউনিট অফ কন্ট্রাকশন কি? মায়োসাইট, সার্কোমিয়ার, নাকি সার্কোলেমা, নাকি মায়োফাইব্রিল। ঠিক আছে? সো এই কথাটাকে একটু পরীক্ষাতে ঘুরায় পেঁচায় দেয়, এইখান থেকে এসবি আসতে পারে। তো এই প্রত্যেকটা কনফিউশন দূর করার জন্য আপনাদেরকে আমাকে একটা ছবি দেখাইতে হবে। তাহলে দেখেন ছবি, এই ছবিতে আপনি একটা একটা করে চিনেন। তাহলে ১ নাম্বার ছবিতে আপনি কি দেখছেন? মায়োসাইট। তাহলে সবচেয়ে বড় কি? মায়োসাইট। ওকে? এটা ক্লিয়ার। তাহলে দেখেন এই যে মায়োসাইট এবং মায়োসাইটের মধ্যে এগুলো আছে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ফাইন। এখন মায়োসাইটের মধ্যে একেকটা মায়োসাইটের মধ্যে আপনি অনেকগুলো দাগ দেখতেছেন না? এই যে অনেকগুলো দাগ, তার মানে মায়োসাইটের মধ্যে কি আছে? মায়োসাইটের মধ্যে আছে দেখেন মাসল ফাইবার। তাহলে মায়োসাইটের থেকে মায়োসাইটের একটা অংশকে নিয়ে আমরা হচ্ছে কিছু মাসল ফাইবার আমরা বের করলাম। তাহলে মায়োসাইটের মধ্যে যেই ছোট ছোট অংশগুলো আছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে মায়োফাইব্রিল। তাহলে মায়োসাইটের মধ্যে কি আছে? ছোট ছোট মায়োফাইব্রিল। তাহলে দেখেন এই যে টোটাল একটা অংশ মায়োসাইট, সেইখানে আছে অনেকগুলো ছোট ছোট মায়োফাইব্রিল। তাহলে মায়োসাইট, এরপর আসলে হচ্ছে মায়োফাইব্রিল। ওকে, এখন এইখানে যে ঘটনাটা, যে এই যে মাসল সেল, এই যে মায়োসাইটের যে আবরণ, এটাকে বলা হয় সার্কোলেমা। মায়োসাইটের আবরণকে বলা হয় সার্কোলেমা। এই কথাটা আপনি মনে রাখতে পারেন। এবং এইখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সুতরাং এদেরকে বলা হবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলবো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমি আবার বলি যে প্রথমে আমি দেখলাম হচ্ছে মায়োসাইট, দেন মাসল ফাইবার। মাসল ফাইবারের মধ্যে যে ছোট ছোট অংশগুলা ফাইবার থেকে ছোট, দ্যাটস ফাইব্রিল। সো এটা হচ্ছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলটাকে যদি আপনি একটু ভালো করে পর্যবেক্ষণ করেন, দেখেন মায়োফাইব্রিলগুলোর মধ্যে দেখানো হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশ কিছু আছে, পাশাপাশি এগুলো তো মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবুজগুলা সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ভর্তি। এত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন? কারণ এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই একটা খুবই জরুরি বিষয় থাকে। কি বিষয় থাকে? এদের মধ্যেই থাকে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসে? ক্যালসিয়াম আসে। দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটা এত বেশি পরিমাণে অবস্থিত কার্ডিয়াক মায়োসাইটগুলোর মধ্যে। হ্যাঁ, এবং এই ক্যালসিয়ামগুলো যেন ঠিকমতো আসতে পারে, ক্যালসিয়ামের সাপ্লাইটা যেন ঠিক থাকে, এটা বড় বড় রাস্তা করে দিছে। এই বড় বড় রাস্তাগুলা এফোর ওফোর হয়ে চলে গেছে। এগুলোর নাম কি? যেহেতু এগুলো ট্রান্সভার্সলি গেছে, তাহলে এখান থেকে এদের নাম হচ্ছে ট্রান্সভার্স টিবিউল। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি ট্রান্সভার্স টিবিউল। আচ্ছা, তাহলে এইবার আমরা আসি যে এই যে ছোট্ট মায়োফাইব্রিল লাইক ইউনিটগুলোর কথা বললাম, এটা দেখতে কেমন? তাহলে মায়োফাইব্রিল লাইক ইউনিটগুলা, এই যে দেখেন আমরা বললাম যে পুরা জিনিসটার বাইরের আবরণীর নাম হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমার ভিতরে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দিক দিয়ে ট্রান্সভার্স টিউবিউল। হ্যাঁ, এই যে এই ট্রান্সভার্স টিউবিউলগুলোকে এবার আমরা অন্যভাবে দেখাচ্ছি ছোট করে কেটে। সো এই দিক দিয়ে হচ্ছে ট্রান্সভার্স টিউবিউলগুলো ভিতরে ঢুকে গেছে, এগুলোতে ক্যালসিয়াম ভর্তি, এবং এখান থেকে সহজে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ক্যালসিয়াম পেয়ে যাবে।
এখন এইটার মধ্যে আমরা একটা ইউনিট কল্পনা করি, এইটাকে আমরা বলি হচ্ছে সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ারের মধ্যে আসলে কি আছে? সার্কোমিয়ারের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ভাইয়া একটিন, একটা হচ্ছে একটিন ইউনিট, আর একটা হচ্ছে মায়োসিন। তাহলে কি থাকে? একটিন থাকে আর মায়োসিন থাকে। একটিনটা যদি আপনি আবার খেয়াল করেন, একটিনের মধ্যে কয়েকটা জিনিস আছে। কি কি জিনিস আছে? এই ছবিটা এখানে দেওয়া আছে, দেখেন। তাহলে এই যে লাল গোল গোলগুলো হচ্ছে একটিন, একটিনের সাথে আছে হচ্ছে ট্রপোনিন, ট্রপোনিন আর এই যে ট্রপোনিনের সাথে এখানে আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ট্রপোমায়োসিন। তাহলে এই ট্রপোমায়োসিনগুলো কি করে? ধরেন একটিনের এই অংশগুলো হচ্ছে একটিভ সাইট, সেই একটিভ সাইটগুলোকে হচ্ছে ট্রপোমায়োসিন ঢেকে রাখে। তাহলে তিনটা জিনিস আমরা শিখলাম, একটিন, ট্রপোনিন, ট্রপোমায়োসিন, তারা তিনজন মিলে একটা ইউনিট তৈরি করে। আর এই দিকে আছে হচ্ছে আমাদের মায়োসিন, এবং মায়োসিনের মধ্যে কি আছে? এইখান থেকে কিছু বৈঠার মতো আছে, এগুলো হচ্ছে মায়োসিনের হেড। তাহলে মায়োসিনের হেড দুটা কি করে? মায়োসিনের হেড দুটা স্লাইডিং ফিলামেন্ট থিওরি, হ্যাঁ। ধরেন এইখানে হচ্ছে একটা জিনিস আছে, এটার সাথে ধরেন এটা হচ্ছে এটা এইভাবে আছে, হ্যাঁ। সরি, এইটা ধরেন এটা এইভাবে ছিল। তো মায়োসিনের হেডটা যখন ধাক্কা দিবে সে সামনে আগাবে, হ্যাঁ। এইভাবে করে হচ্ছে মায়োসিনের হেডটা, ধরেন এটা এরকম লাগানো আছে। মায়োসিনের হেডটা যখন এরকম করবে সেটা সামনের দিকে আসবে, সো এইভাবে জিনিসটা করে। তাহলে মায়োসিনের হেড এইটা ফ্রন্টে মুভ করে। কখন মুভ করে? এই যে দেখেন, আমরা একটু ছবিটা খেয়াল করি, এটা নর্মাল একটা অবস্থা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রপোনিন কমপ্লেক্স। সো এখানে আমাদের আছে হচ্ছে এই যে একটিন, একটিনটাকে ঢেকে রাখছে হচ্ছে মিস্টার ট্রপোমায়োসিন, এর সাথে আছে ট্রপোনিন, হ্যাঁ। সো এই যে ট্রপোনিন এবং ট্রপোমায়োসিন, এই ট্রপোমায়োসিনটা মূলত একটিনের একটিভ অংশটাকে ঢেকে ঢেকে রাখছে, আর নিচে হচ্ছে আমাদের মায়োসিন এবং মায়োসিনের হেড। যখনই এখানে আসবে একটা এনার্জি, এনার্জি আসার পরে এটিপি আসবে, এটিপিটা ভেঙে এডিপি হবে, এটিপি থেকে ভেঙে এটিপি হওয়ার পরে এইখানে আমাদের ট্রপোমায়োসিনটা সরে যাবে। ট্রপোমায়োসিনটা সরে যাবে, ক্যালসিয়াম আসবে, ক্যালসিয়াম এসে ট্রপোমায়োসিনটাকে সরাই দিবে। সরাই দিলে আমাদের মায়োসিনের হেডটা একটিনের সাথে বাইন্ড করবে। একটিনের সাথে বাইন্ড করার পরে তখন একটা মুভমেন্ট হবে। এই মুভমেন্টটা যখন হবে, এই হিঞ্চ লাইক মুভমেন্ট, তখন দেখেন আমাদের এই যে মায়োসিনটা আপনি যদি চিন্তা করেন, তাহলে মায়োসিনটা কিন্তু আগের থেকে মায়োসিনটা আগের জায়গাতে রইলো, কিন্তু এই যে একটিনটাকে একটু ভিতরে ঢুকাই দিল, এই কারণে এইখানে ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তার মানে মাসলটা কন্ট্রাকশন হচ্ছে। সো আমরা একটু শর্ট করে আপনাকে মাসল কন্ট্রাকশনের ফিজিওলজিটা বললাম। কেন বললাম? কারণ নিচের এই প্রশ্নটা থেকে অনেকগুলো মানে নিচের এই ডেসক্রিপশনটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে মায়োসাইটগুলা ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা অ্যাটাচড। ২ নাম্বার আমরা শিখলাম যে মায়োসাইটের মধ্যে কি আছে? মায়োসাইটের মধ্যে মায়োফাইব্রিল আছে, মায়োফাইব্রিলের মধ্যে ট্রান্সভার্স টিউবিল আছে, ট্রান্সভার্স টিউবিলগুলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত এক্সটেনশন করেছে। ৩ নাম্বার আমরা দেখলাম যে এখানে কিছু থিক ফিলামেন্ট, যেটা মায়োসিন, কারণ মায়োসিন ফিলামেন্টগুলো থিক, আর থিন ফিলামেন্টগুলো হচ্ছে একটিন। মায়োসিন এবং একটিন ফিলামেন্টকে দেখলাম, এবং এরা একটা লাইন দিয়ে পৃথক করা আছে। এই লাইনগুলোর নাম হচ্ছে জেড লাইন, হ্যাঁ। এই লাইনগুলোকে আমরা বলি হচ্ছে জেড লাইন, ওকে। তাহলে এই যে এই দুই জেড লাইনের মাঝখানে যেটা থাকে, এটাই হচ্ছে সার্কোমিয়ার, এটাই হচ্ছে আপনার কন্ট্রাকশনের জন্য ইম্পর্টেন্ট ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে যে একটিন ফিলামেন্টে কি থাকে? তিনটা জিনিস, ট্রপোনিন, ট্রপোমায়োসিন এন্ড একটিন সাব ইউনিট। আচ্ছা, এরপরে তিনটা স্টেজ আছে কন্ট্রাকশনের। এক নম্বর আমরা কি বললাম? যে একটিন বাইন্ডিং সাইটটা ট্রপোমায়োসিন দিয়ে এটা ব্লক ছিল। এটিপি যখন আসলো, এটিপি ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম আয়ন রিলিজ হলো, ক্যালসিয়াম আয়নটা ট্রপোমায়োসিনকে ডিসপ্লেস করে ট্রপোনিনের সাথে মায়োসিনটাকে বাইন্ড করলো। বাইন্ড করার পরে একটা অ্যাঙ্গেলটা টিল্টিং হলো, টিল্টিং হওয়ার কারণে ফাইবারটা শর্টেনিং হলো। তাহলে এইবার আশা করি এই ছবি দেখলে আপনার চটপট করে আমরা যা যা পড়েছি সেই সব জিনিস ইনশাল্লাহ মনে পড়ে যাবে। এখন এই যে আমরা এত ঘটনা বললাম, ঘটনার মধ্যে ২ টা কথা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এটিপির কথা, আরেকটা হচ্ছে ক্যালসিয়ামের কথা। কারণ আপনার মাসল কন্ট্রাকশনের জন্য এখানে ক্যালসিয়ামের রোল খুব বেশি। তাহলে আমরা যদি এরকম কিছু করতে পারি যে এটা এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ায় দিতে পারে, তাহলে মাসল কন্ট্রাকশনটা শক্ত হবে। আর যদি আমরা এরকম কিছু দেই যেটা ক্যালসিয়ামের পরিমাণটাকে কমায় দিবে, তাহলে মাসল কন্ট্রাকশনটা কম হবে। এই কারণে আপনি খেয়াল করেন যে আমাদের মূলত এই ক্যালসিয়ামের যে এন্ট্রিগুলা, হার্টের ক্যালসিয়ামের যে এন্ট্রিগুলা, আপনি যদি হার্টের অ্যাকশন পটেনশিয়াল দেখেন, দেখবেন যে হার্টের অ্যাকশন পটেনশিয়াল একটা প্লেটোফেজ থাকে। এই প্লেটোফেজে সবচেয়ে বেশি ওপেন থাকে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, হ্যাঁ। সো প্লেটোফেজের মধ্যে ক্যালসিয়ামটা হচ্ছে হার্টের মাসলগুলোর মধ্যে এন্ট্রি নেয়। তাহলে ডিউরিং দ্য প্লেটোফেজ অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, ক্যালসিয়াম আয়ন এন্টার দ্য সেল, ওকে, এন্ড আর মোবিলাইজড ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন বের হওয়া, সেলের মধ্যে ঢুকা, এটা কখন করবে? সেগুলো হচ্ছে সবই প্লেটোফেজে হয়। এখন আপনি যদি কোনো কারণে প্লেটোফেজটাকে শর্ট করে দেন, আপনি যদি কোনো কারণে ক্যালসিয়াম চ্যানেলগুলোকে বন্ধ করে দেন, তাহলে হার্টের কন্ট্রাকশন কমবে, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমবে। সো ওই ড্রাগগুলো হার্ট ফেলিয়ার দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হার্ট ফেলিয়ারে দিতে পারবো না, কারণ হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দিচ্ছে। অন্যদিকে ডিগক্সিন, ডিগক্সিনের মেকানিজম সামনে আমি ইনশাল্লাহ আলোচনা করব। ডিগক্সিন যে কাজটা করবে সেটা হচ্ছে সে হার্টের মধ্যে ক্যালসিয়াম চ্যানেলের ক্যালসিয়ামের এন্ট্রিকে সে বাড়ায় দিবে, হ্যাঁ। সে ডিগক্সিন মূলত সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, সোডিয়াম চ্যানেলকে ব্লক করলে ধরুন সোডিয়ামটা বেরোতে পারে না আর কি। সোডিয়াম যদি বেরোতে না পারে, তাহলে সেলের মধ্যে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বাড়ে, তখন সেল আরেকটা সাইকেল শুরু করে, একদিক দিয়ে সোডিয়ামকে বের করে আরেক দিক দিয়ে বিনিময়ে ক্যালসিয়ামকে ভিতরে ঢোকায়। আলটিমেটলি ডিগক্সিন যেটা করে সেটা হচ্ছে সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ায় দেয়।
যখন এই সেলের মধ্যে ক্যালসিয়াম পরিমাণকে বাড়ায় দিচ্ছে তখন হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে। এই কারণে আপনি দেখবেন যে একটা পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন আছে, সাথে হার্ট ফেলিওর আছে, আপনার চয়েস অফ ড্রাগ হচ্ছে চোখ বন্ধ করে ডিগক্সিন ডিগক্সিন ডিগক্সিন। ওকে, তাহলে এই কথাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দ্য ফোর্স অফ কার্ডিয়াক মাসল কন্ট্রাকশন or inotropic state is regulated by influx of calcium ion through স্লো ক্যালসিয়াম চ্যানেল। এর কথাটা খেয়াল রাখেন, এই স্লো ক্যালসিয়াম, স্লো কথাটা খেয়াল রাখেন, এখান থেকে এমসিকিউ আসতে পারে। স্লো ক্যালসিয়াম চ্যানেল হিসেবে এটা করি। ওকে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস কি যে এবং যখন হার্ট এনলার্জমেন্ট হচ্ছে, হার্ট ফেলিওরে হার্টের আসলে হার্টের কোনো মাসল বড় হয় না, বরঞ্চ এই যে কন্ট্রাক্টাইল এবিলিটিগুলো না থাকার কারণে একটিন মায়োসিনগুলো দূরে দূরে থাকে, এই কারণে হার্টটাকে এনলার্জ মনে হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা এখন যে টপিকটা পড়বো, কার্ডিয়াক পেপটাইড। পেপটাইড আসলে কি? আমরা জানি যে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন এর একটা আগের রূপ হচ্ছে পেপটাইড। এবং আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন থাকে, সেই হরমোনগুলো হচ্ছে প্রোটিন টাইপের। সো হার্ট কি কোনো হরমোন প্রোডাকশন করে? অ্যান্সার হচ্ছে ইয়াস। কোন ধরনের হরমোন হার্ট হার্ট প্রোডাকশন করে, এই কথাটা আমরা খেয়াল রাখবো। তাহলে কার্ডিয়াক মাসেলের কিছু হিউমোরাল ইফেক্ট আছে, মানে তারা কিছু প্রোডাকশন করতে পারে, কিছু তরল পদার্থ প্রোডাকশন করতে পারে। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, যাতে হার্ট কি করতে পারে, ভাস্কুলেচার এবং কিডনির উপরে তার কিছু সে হরমোনাল এফেক্ট দেয়। এবং ভাস্কুলেচার এবং কিডনির উপরে হরমোনাল এফেক্ট দেওয়ার জন্য সে দুইটা জিনিসকে সিক্রেশন করে। একটা হচ্ছে মিস্টার এএনপি, মানে এট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, আর এটা হচ্ছে বিএনপি, বি টাইপ নাইট্রিউরেটিক পেপটাইড, বা এটাকে আগে বলা হচ্ছে ব্রেইন নাইট্রিউরেটিক পেপটাইড। তার মানে এট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড ডেফিনেটলি এট্রিয়াম থেকে আসবে। এট্রিয়াম থেকে যখন আসবে তারা দুইটা কাজ করবে। কি করবে? নাইট্রি ইউরেটিক। নাম থেকে আপনি বুঝতে পারতেছেন কি নাম, নাইট্রি। নাইট্রি ইউরেসিস মানে হচ্ছে সোডিয়ামকে বের করে দিবে, ইউরেসিস মানে বেশি পরিমাণ পানিকে বের করে দিবে। তার মানে সে হচ্ছে ডায়োরেটিক্স হিসেবে কাজ করবে, এবং রেনাল এক্সক্রিশন অফ ওয়াটার অ্যান্ড সোডিয়াম, এই দুইটা কাজ সে করবে। ওকে, তাহলে এটা হচ্ছে এএনপির পরিচয়। এএনপি এমনি হচ্ছে 28টা অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, এবং এই প্রত্যেকটা জিনিস পরীক্ষাতে লাগে। তাহলে এএনপির সংক্ষেপ পরিচয় আমরা যদি বলি, তাহলে এএনপি এক নম্বর কথা, এ এন পি। তাহলে এএনপি নাইট্রিউরেসিস করে, তার মানে সে হচ্ছে ডাইউরেটিক্স, ডায়োরেটিক্স হিসেবে কাজ করে, সোডিয়ামের পরিমাণকে সে কমায় দেয়। ওকে, 2 নাম্বার, এই পিটাকে আপনি এটা এখান থেকে অবশ্যই একটা খেয়াল রাখবেন যে এএনপি, এএনপির ফাংশন হচ্ছে দুইটা, সে আরেকটা কাজ করে, সে হচ্ছে ভেসোডাইলেটর, সে ভেসো ডাইলেটর হিসেবে কাজ করে। আপনি এইটাকে এইভাবে মনে রাখবেন, এই এটাকে আপনি উল্টা করে লিখবেন, ঠিক আছে? সো এটাকে উল্টা করে লিখলে একটা ভি ভি ভাব চলে আসে, সো ভি ফর ভ্যাসো ডাইলেশন। ওকে, তাহলে এইখান থেকে আমরা ইনশাল্লাহ মনে রাখবো। সো এএনপি ভ্যাসোডাইলেশন করে, ডায়াবেটিক্স হিসেবে কাজ করে, সোডিয়ামের পরিমাণকে কমায় দেয়। আচ্ছা, অন্যদিকে বিএনপি, বিএনপি হচ্ছে আমাদের ভেন্ট্রিকল থেকে আসে, বিএনপি ভেন্ট্রিকল থেকে আসে, বি ফর বি, সো বি ফর ভি, সো বিএনপি ভেন্ট্রিকল থেকে আসে। এটা আমাদের এমনি মনে থাকবে, এএনপি এট্রিয়াম থেকে, বিএনপি ভেন্ট্রিকল থেকে আসবে। এইটার শুধুমাত্র ডায়োরেটিক প্রপার্টি আছে, এটা কিন্তু কোনো রকম ভ্যাসোডাইলেটিং প্রপার্টি নাই। তাহলে যখন এট্রিয়াম স্ট্রেচ হয় তখন এনপি আসে, যখন ভেন্ট্রিকল স্ট্রেচ হয় বিএনপি আসে, বাট বিএনপি কোনো রকম ভ্যাসোডাইলেটিং প্রপার্টি নাই, শুধুমাত্র হচ্ছে তার কি প্রপার্টি আছে, তার হচ্ছে ডায়োরেটিক্স প্রপার্টি আছে। এবং এই এএনপি বিএনপি আপনার হার্টের জন্য একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। তো যখন আপনার কি হয় যে হার্টটা স্ট্রেচ হয়ে যায়, কোনো কারণে ভলিউম ওভারলোড হলো, এএনপি বিএনপি চেষ্টা করে সেই ভলিউম ওভারলোডটাকে ম্যানেজ করে ফেলতে। সাপোজ হার্ট ফেইলিওরে এএনপি বিএনপি ভালো কাজ করে, কিন্তু ঘটনা যেটা হয়, এএনপি বিএনপি যেন অতিমাত্রায় কাজ না করতে পারে, এদেরকেও একটা ইনহিবিটর দেওয়া আছে শরীরে। সেই ইনহিবিটরের নাম হচ্ছে নেপ্রিলাইসিন। তাহলে নেপ্রিলাইসিন হচ্ছে এনজাইম, যে নেপ্রিলাইসিন এনজাইমটা কিডনি থেকে তৈরি হয়, কারণ কিডনির উপরেই তো এএনপি বিএনপি কাজ করে। সো কিডনিও উল্টা করে একটা এনজাইম তৈরি করে, নাম হচ্ছে নেপ্রিলাইসিন। সে এএনপি বিএনপি কে ভেঙে দেয়, এবং এটা কি করে, আলটিমেটলি ভেসোকনস্ট্রিক্টর হিসেবেও কাজ করে। সো আমরা কি চাই? আমরা হার্ট ফেলিওরে চাই যে না, এএনপি বিএনপি বেশি কাজ করুক, তাহলে তো আমাদের ইডেমা ঠিক হয়ে যাচ্ছে, হার্টের উপর স্ট্রেচ কম পড়তেছে। এই কারণে আমরা কি করি, এই নেপ্রিলাইসিনটা যেন কাজ করতে না পারে, একটা নেপ্রিলাইসিন ইনহিবিটর হার্ট ফেলিওর ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে সেকোবিট্রিল। এবং এটা খুবই দারুণ দুর্দান্ত একটা ড্রাগ হিসেবে কাজ করে, সেকোবিট্রিল। হ্যাঁ, সেকোবিট্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা কথা এখানে মনে রাখবো, বিএনপির সম্পর্কে দুইটা লাইন একটু আপনি খুব ভালো করে খেয়াল রাখেন, যে এই বিএনপিটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি হচ্ছে 32টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এখন সমস্যা হচ্ছে যে বিএনপি যে 32টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, এই বিএনপিটা না সবসময় খুব ভালো থাকে না। হ্যাঁ, বিএনপির বিএনপির যে খারাপ দিকটা, বিএনপি আমি দল বলতেছি না, বিএনপি এটা হচ্ছে ইজিলি ডেস্ট্রয় হয়ে যায়। বিএনপি কি হয়? বিএনপি হচ্ছে ইজিলি ব্রেকডাউন করে। সো যেহেতু বিএনপি ইজিলি ব্রেকডাউন করবে, তাহলে এটাকে আপনার ব্লাডে পাওয়াটা কঠিন হয়ে যায়। তো বিএনপি বাড়লো কিনা এটা বোঝার জন্য এটার একটা স্টেবল ফর্মকে আমরা ইউজ করি। তাহলে বিএনপির যে স্টেবল ফর্ম, এইটার নাম হচ্ছে এন টার্মিনাল প্রো বিএনপি। সো এনটি প্রো বিএনপি। তাহলে আমরা পরীক্ষাতে কোনটাকে ইউজ করি? এনটি প্রো বিএনপি আমরা মূলত মেজার করি। হ্যাঁ,
এন্টি প্রো বিএনপি আমরা মেজার করি। তাহলে এই 32টা অ্যামিনো অ্যাসিডের জিনিস বিএনপি, এটার এন্টি প্রো বিএনপিটা আমরা হচ্ছে মেজার করি। তাহলে এই বিএনপি বাড়লে আমরা কি জিনিস চিন্তা করি? তাহলে বিএনপি যখনই বাড়তেছে তার মানে আপনি বুঝতেছেন যে হার্টের উপর স্ট্রেস পড়ে যাচ্ছে। সো কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় বা ইসকেমিয়া হয় বা জিএফআর যদি কম হয়, জিএফআর কমে গেলেও তো ভলিউম ওভারলোড হয়, তখনও এই বিএনপি বাড়তে পারে। সেপসিসে বাড়তে পারে, ডায়াবেটিসে বাড়তে পারে, বয়স 70 এর বেশি হলে এমনি বাড়তে পারে। তো বয়স 70 এর উপরে যারা আছেন তাদের ক্ষেত্রে বিএনপি সেন্সিটিভিটিটা কম। লিভার সিরোসিস হয়েও শরীরে অনেক পানি বাড়তে পারে, তখনও বিএনপি বাড়ে। সিওপিডি হলেও বিএনপি বাড়তে পারে। তাহলে এলভিএইচ, ইসকেমিয়া, জিএফআর 60 এর কম, সেপসিস, ডায়াবেটিস, 70 এর বেশি বয়স, লিভার সিরোসিস, সিওপিডি, এই সব কেসে বিএনপি বাড়তে পারে। অন্যদিকে বিএনপির যে কাজগুলো আমাদের করা দরকার, যেমন হচ্ছে ডায়োরেটিক্স যদি আপনি দেন তাহলে সেটা বিএনপিকে কমাই দিবে, কারণ আপনার লোড কমাই দিচ্ছে। স্পাইরোনোলেকটন এটা তো একটা ডায়োরেটিক্স হিসেবে কাজ করতেছে। এআরবি এগুলোও আমাদের কি করবে, ভেসোডাইলেশন করবে। বিটা বিটা ব্লকার, হ্যাঁ, এরা সবাই ওবেসিটি, এরা সবাই হচ্ছে বিএনপি কমাই দিবে। এর মধ্যে ওবেসিটিটা খেয়াল করবেন, ওবেসিটিটা পরীক্ষাতে মাথায় থাকে না। সো ওবেসিটির ওবেস পেশেন্টদের এমনি একটু বিএনপি কম থাকতে পারে। আর বিএনপি বাড়তে পারে কেন? সেপসিসে, ডায়াবেটিসে, বয়স 70 এর বেশি হলে, এই পয়েন্টগুলো, জিএফআর 60 এর কম হলে এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, একটা পেশেন্ট হার্ট ফেলিওর আছে, সাথে ধরেন আগে থেকে তার সিকেডি আছে, তার ক্ষেত্রে বিএনপিটা খুব ভালো ইন্টারপ্রিটেশন দিবে না। একটা পেশেন্ট ডায়াবেটিক, তার ক্ষেত্রে বিএনপি ভালো ইন্টারপ্রিটেশন দিবে না। একটা পেশেন্টের লিভার সিরোসিস আছে, বিএনপি ভালো ইন্টারপ্রিটেশন দিবে না। পেশেন্ট আগে থেকেই হার্টের ওষুধ খায়, বিটা ব্লকার খায়, এআরবি খায়, ডায়োরেটিক্স খাচ্ছে বা স্পাইরোনোলেকটিন খাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে বিএনপি ফলসলি কম থাকতে পারে। ওকে, সো এই কথাগুলো মাথায় রেখে আমরা যখন ইনশাল্লাহ পেশেন্টকে ডিল করবো, আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবো। ওকে, আচ্ছা, এবারে তাহলে আসেন হচ্ছে সার্কুলেশন। তাহলে সার্কুলেশন আসলে মোটামুটি আমরা সবাই জানি যে হার্টের মধ্যে কি হয়। একবার হার্ট রিল্যাক্স করে তখন এটাকে ডায়াস্টল বলি, ভেন্ট্রিকল ব্লাড আসে, দেন ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে, এটাকে আমরা সিস্টল বলি। সো মোটামুটি এই জিনিসগুলো আমাদের সবারই জানা। তবে এখান থেকে যে জায়গাতে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এইখানে আমরা মার্ক করে রেখেছি। নীলগুলো মানে হচ্ছে আপনি জাস্ট একটু পড়বেন, আর সবুজ থেকে আর একটু মনোযোগ দিয়ে পড়বেন, লাল হইলে তো অবশ্যই পড়বেন। হ্যাঁ, সো এখন আসেন যে এখানে বলা হচ্ছে যে প্রথমে ব্লাডটা যখন যায়, হ্যাঁ, আমাদের ব্লাডটা যাওয়ার সিস্টেমটা আসলে কি দেখেন। লেফট ভেন্ট্রিকল থেকে যখন আসলে ব্লাডটা পাম্প করবে, পাম্প করার, ধরেন এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এখানে আর কি লেফট ভেন্ট্রিকল, এখন লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা এখন হচ্ছে এওরটা দিয়ে ব্লাডটা পাঠাবে। লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড তো অনেক, এটা যখন এওরটা দিয়ে পাঠাবে তাহলে এওরটা একসাথে এত ব্লাড কিভাবে নিবে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এওরটার মধ্যে ইলাস্টিক টিস্যু বেশি দিলেন। এই কারণে এওরটাকে আল্লাহ কি বানাইলেন, ইলাস্টিক আর্টারি, সেইটা ফুলে যেতে পারবে, এটার ক্যাপাসিটি বেশি। যখন সে ফুলে যাবে, তো এত বড় জায়গার ব্লাড যখন এই অতটুকুর মধ্যে যাবে, তো এওরটাটা হচ্ছে একটু মোটা হয়ে যেতে পারে। মোটা হয়ে গেলে যেটা হয়, সেটা প্রেশারটাকে একটু ব্যালেন্স করে ফেলে। তাহলে এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্ট্রাল যে আর্টারিগুলো আছে, যেমন এওরটার মধ্যে ইলাস্টিক টিস্যু বেশি, এখানে ভাস্কুলার স্মুথ মাসল সেল নাই। স্মুথ মাসল থাকলেই সেটা কন্ট্রাকশন করে, এবং কন্ট্রাকশন করা মানেই হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এওরটার কিন্তু রেজিস্ট্যান্স ভেসেল না। তাহলে রেজিস্ট্যান্স ভেসেল কোনটা? দেখেন, রেজিস্ট্যান্স ভেসেল হচ্ছে আমাদের লার্জ সেন্ট্রাল ইলাস্টিক আর্টারি, মানে এওরটাতে, এওরটা যেখানে ব্লাড পাঠায় যেই মাসকুলার আর্টারিগুলাতে, সেই মাসকুলার আর্টারিগুলা, মাসকুলার আর্টারি এন্ড আর্টারিওল, এগুলো আমাদের রেজিস্ট্যান্স ভেসেল হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে মূলত এই যে মাসকুলার আর্টারিগুলো কোনগুলো, এগুলো বড় বড় আর্টারি, ধরেন রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, হ্যাঁ, এরকম বড় ব্রাকিয়াল আর্টারি, এগুলো হচ্ছে আমাদের মাসকুলার আর্টারি। আর এই মাসকুলার আর্টারিগুলা ক্যাপিলারি বেড, ধরেন এটা হচ্ছে প্রথমে বড় ভেসেল, এরপর হচ্ছে মাসকুলার আর্টারিগুলা, এরপর হচ্ছে ছোট ভেসেল, ছোট ভেসেলের পরে হচ্ছে ক্যাপিলারি। এই ক্যাপিলারিতে যাওয়ার আগে যে যে ছোট ছোট ভেসেলগুলো থাকে, যেগুলোকে আমরা বলি আর্টারিওল, এরাই হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, এবং এই রেজিস্ট্যান্স ভেসেলটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। তাহলে এই কথাটাকে আমাদের খুব জরুরিভাবে মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্স যে ভেসেলগুলো আছে, এরা মূলত হচ্ছে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তথা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে মেনটেনের মাধ্যমে সে হচ্ছে ব্লাড প্রেশারকে সে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এখন আসলে এই জিনিসটা দরকারটা কি আপনি একটু ভালো করে বুঝেন। আপনি যখন বুঝবেন তখন আপনি পরীক্ষাতে এমনি অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, ধরেন একটা বড় আর্টারি এওরটা, তাহলে এওরটা ধরেন এখানে আমি দেখাচ্ছি যে এওরটাটা একটু ছোট হয়ে যাচ্ছে, এবং এর গায়ে অনেকগুলা কি হচ্ছে, স্মুথ মাসল চলে আসছে, তাহলে এটা মাসকুলার আর্টারি হইলো। মাসকুলার আর্টারিগুলো যখন আরো ন্যারো হয়ে যাচ্ছে, তখন এখানেও স্মুথ মাসল আছে, এদেরকে আমরা বলতেছি হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল। এরপরে তারা চলে যাচ্ছে ক্যাপিলারিতে, ক্যাপিলারির মধ্যে অনেক লিকেজ। তাহলে ইলাস্টিক আর্টারির কাজ হচ্ছে যে প্রেশারটাকে সে হ্যান্ডেল করা। ইলাস্টিক আর্টারি কি করবে, আপনার প্রেশারকে হ্যান্ডেল করবে, প্রেশারকে হ্যান্ডেল করবে। মাসকুলার আর্টারিগুলা ব্লাড ফ্লোটাকে নিশ্চিত করবে। রেজিস্ট্যান্স ভেসেলগুলা কি করবে, এইটার যে গতিটাকে একটু স্লো করে দিবে, স্লো করে দিবে, এবং যাতে করে সে ক্যাপিলারিতে যখন যায়, ক্যাপিলারিতে গেলে যখন এই জিনিসগুলো আরো স্লো হয়, এবং আরো স্লো হলে সুবিধা কি, আরো সুবিধা হচ্ছে এক্সচেঞ্জটা,
এক্সচেঞ্জ অফ গ্যাস, এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্ট, এই এক্সচেঞ্জটাকে সে ইজি করে দিতে পারবে। ঠিক আছে? তাই এইটাই হচ্ছে মূলত মেকানিজম। আপনি যখন এই লাইনের পাশে ছবিটা চিন্তা করবেন তাহলে আপনার জন্য পড়া ইজি। যে লার্জ সেন্ট্রাল ইলাস্টিক আর্টারি, মাসকুলার আর্টারি হয় বিফোর এনকাউন্টারিং দ্য রেজিস্ট্যান্স ভেসেল হুইচ ইজ আর্টারিওল। দেন তারা ক্যাপিলারি বেডে যায়, সেখানে নিউট্রিয়েন্ট, অক্সিজেন, ওয়েস্ট প্রোডাক্ট এগুলো হচ্ছে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে? এবং ব্লাড যখন এই যে দেখেন এখানে লেখাই আছে সবকিছু, ব্লাড যখন ইজেক্টেড হচ্ছে এরোটা এক্সপ্যান্ড হয়, এই কারণে এই জিনিসগুলো হয়। এন্ড যখন তারা এই যে উইন ক্যাসেল ইফেক্ট অফ দ্য, এই যে এখানে একটা কথা দেখেন যে দ্য উইন ক্যাসেল ইফেক্ট প্রিভেন্ট দ্য এক্সেসিভ রাইজ ইন সিস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে এই যে এরোটাটা মোটা হয়ে গেল, মোটা হয়ে ব্লাড প্রেশারটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলো, বেশি ব্লাড প্রেশারকে বাড়তে দিল না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে উইন ক্যাসেল ইফেক্ট। ঠিক আছে? উইন ক্যাসেল ইফেক্ট। এখন এই ঘটনাটা যে জিনিসটা হয়, বয়স যত বাড়ে এই ইলাস্টিক আর্টারির ইলাস্টিসিটি কমতে থাকে। ইলাস্টিক আর্টারি ইলাস্টিসিটি যখন কমে যাচ্ছে তখন এরোটা ওইভাবে ডাইলেট হতে পারতেছে না। তার মানে হচ্ছে এরোটা প্রেশারটাকে যেভাবে ম্যানেজ করে ফেলছিল এখন আর ম্যানেজ করতে পারবে না। তার মানে এই পেশেন্টের কি হবে? এই পেশেন্টের ব্লাড প্রেশার বাড়বে। এই পেশেন্টের এরোটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। বা এরোটার গায়ে যদি আপনি এথেরোস্ক্লেরোসিস করে দেন তাহলে কি হবে? একই কথা ঘটবে। এরোটিক অ্যানিউরিজমের সম্ভাবনা বাড়বে। এরোটিক ডাইসেকশনের সম্ভাবনা বাড়বে। তাহলে এই জিনিসগুলো আমাদের এখনো ক্লিয়ার হয়ে গেল। যখন আমরা ভিতরে প্যাথোলজিতে যাব দেখবেন যে আপনার কাছে ঠাস ঠাস করে আপনি সবকিছু বুঝে ফেলবেন। আচ্ছা, এখন দেখেন এই যে এই কথাটা আমরা বলছিলাম যখন আমাদের আর্টারিগুলো স্টিফেনিং হয়ে যায়, যেটা আমাদের এইজের কারণে হতে পারে, কিডনি ডিজিজের কারণে হতে পারে, তখন এই সুবিধাগুলো আমরা পাই না। তখনই আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে। এবং দেখবেন কিডনি রোগীদের মারা যাওয়ার ১ নাম্বার কজ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে আমরা বুঝতাম যে কিডনির প্রবলেম থাকলে ভেসেলের এই সুবিধাগুলা থাকে না। আচ্ছা, এরপর আমরা আসি, আমরা যে কথাগুলো বলে ফেলছি যে আমাদের যে রেজিস্ট্যান্স ভেসেলগুলো আছে এরাই হচ্ছে আমাদের কি করে গ্রেটেস্ট কন্ট্রিবিউশন করে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সে। সুতরাং রেজিস্ট্যান্স ভেসেলগুলোকে যদি আমরা একটু ডাইলেটেড করে দিতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার কমে যায়। এই কারণেই আমাদের যত অ্যান্টিহাইপারটেনসিভ আছে সবগুলো মাসেলের উপর কাজ করানোর আমরা চেষ্টা করি যেন তারা ভেসো ডাইলেশন করে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, ধরেন এখানে একটা সূত্র আছে যেটা বলা হয় পয়সলের সূত্র। পয়সলের সূত্র যেটা আপনার রেডিয়াস যত কমবে রেডিয়াসের ৪ গুণ করে করে রেজিস্ট্যান্স বাড়বে। মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। মানে আপনার রেডিয়াস বাড়লে আপনার রেজিস্ট্যান্স কমবে, আর রেডিয়াস কমলে রেজিস্ট্যান্স বাড়বে। সিম্পল কথা। ঠিক আছে? এই সূত্রটাকে বলা হয় পয়সলির সূত্র। নিউরোজেনিক কনস্ট্রিকশন আমাদের ভেসেলগুলোর মধ্যে আমরা জানি যে আলফা রিসেপ্টরের একটা প্রভাব আছে আর বিটা রিসেপ্টরের উপর একটা প্রভাব আছে। আলফা রিসেপ্টর ভেসো কনস্ট্রিকশন করে, বিটা রিসেপ্টর ভেসো ডাইলেশন করে। এটা আমরা আগেও পড়ে আসছি। এরপর কিছু হরমোনাল এফেক্ট আছে যেমন নড অ্যাড্রেনালিন কি করে? ভেসো কনস্ট্রিকশন করে। এনজিওটেনসিন 2, এন্ডোথেলিন এরা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে। এবং ব্লাডের ভিসকোসিটি যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্সটা বাড়বে। কিরকম? ভিসকোসিটি মানে কি? ভিসকোসিটি মানে হচ্ছে যে এইখানে মানে ধরেন ব্লাড তো আসলে একটা লেমিনার ফ্লো। ধরেন এটা ব্লাড ভেসেল, এখানে অনেকগুলা ব্লাডের লেয়ার চলতেছে। এখন ব্লাডটা যত ঘন হবে, এর কনসেন্ট্রেশন যত বাড়বে, তত ব্লাডের ফ্লোটা আস্তে আস্তে বাধাপ্রাপ্ত হবে এবং ব্লাডের ফ্লোটা আস্তে আস্তে হইলে রেজিস্ট্যান্সটা বাড়বে। এই কারণে দেখবেন যে হেমাটোক্রিট যদি বাড়ে তাহলে ব্লাড ফ্লোটা স্লো হয়ে যায়। সো রেজিস্ট্যান্স অফ দ্য ব্লাড ফ্লো রাইজেস উইথ ভিসকোসিটি অ্যান্ড মেইনলি ইনফ্লুয়েন্সড বাই হেমাটোক্রিট। ব্লাড ফ্লো স্লো যে হচ্ছে এটা একটা খারাপ দিক আছে। কি খারাপ দিক জানেন? যাদের পলিসাইথেমিয়ার রোগী তাদের কি হয় জানেন? তাদের হচ্ছে ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয়? রোগীর হচ্ছে পলিসাইথেমিয়া, ব্লিডিং কেন হবে? একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এটা হচ্ছে ঢাকা শহর, হ্যাঁ? ঢাকা শহরের রাস্তা। এখানে অনেক জ্যাম। এখন এইখানে আপনার গাড়ি, এখানে একটা ছিচকে চোর এসে আপনার থেকে মোবাইল ছিনতাই করে দৌড় দিল। পুলিশের গাড়ি মনে করেন এখানে আছে। কিন্তু কিন্তু পুলিশের গাড়ির সামনে আরো যদি ১০টা গাড়ি থাকে তাহলে পুলিশ কি এখানে এসে চোরটাকে ধরতে পারবে? পারবে না। তো ঠিক এক্সাক্টলি এই ঘটনাটা ঘটে। কিরকম? ধরেন আপনার এই জায়গাটা কেটে গেছে। সো এইখানে আমার প্লেটলেট আছে। প্লেটলেট এসে এই জায়গাটা বন্ধ করে দেওয়া দরকার ছিল। বাট অলরেডি এই রাস্তাটা আরবিসি দিয়ে জ্যাম প্যাক। যেহেতু আরবিসি দিয়ে জ্যাম প্যাক, প্লেটলেট এখানে আসতে আসতে দেরি হয়ে যায়। পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে। সো হেমাটোক্রিট বাড়লে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বাড়তে পারে। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি হয় তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন থেকে বিটা 2 দিয়ে ভেসোডাইলেশন হতে পারে, আলফা দিয়ে ভেসো কনস্ট্রিকশন হতে পারে। প্যারাসিম্প্যাথেটিক যে স্টিমুলেশন, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন গুলা দিলে আমাদের হার্টের উপর কি এফেক্ট? হার্টের উপর মজার এফেক্ট হচ্ছে সিম্প্যাথেটিকও ভেসো ডাইলেশন করে, প্যারাসিম্প্যাথেটিকও ভেসো ডাইলেশন করে। এই কথাগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখবো। আর এখানে মোটামুটি ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে সেটা হচ্ছে যে হার্টের যে ভেসেলের ডায়ামিটার 70%-এর নিচে না নামলে আসলে খুব একটা আপনার সমস্যা হয় না। তাহলে যখন একটা পেশেন্ট এনজাইনা নিয়ে আসে বা শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে তখন আমরা অলরেডি ধরেই নিই যে তার মিনিমাম 70%-এর মতো ন্যারোয়িং আছে, নয়তো সিমটম আসার কথা না। আচ্ছা,
এবার আসি হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কি জিনিস? এন্ডোথেলিয়াম আমরা জানি যে আমাদের যে ভেসেল যে ওয়াল আছে, এই যে ভেসেল, সো এই ভেসেলের যে ইনার যে লাইনিং, এই ভেসেলের ইনার লাইনিংগুলোকে আমরা বলি হচ্ছে এন্ডোথেলিয়াম। তো এটা কি শুধুই লাইনিং? অ্যান্সার হচ্ছে না, এটা লাইনিং এর চেয়েও এটা বড় কিছু, এটা অনেকগুলো রোল প্লে করে। কি রোল প্লে করে? এই এন্ডোথেলিয়াম থেকে কয়েকটা জিনিস সে সিনথেসিস করতে পারে। কিছু জিনিস সে সিনথেসিস করে যারা ভ্যাসোডাইলেশন করে, কিছু জিনিস সে সিনথেসিস করে যারা হচ্ছে ভ্যাসো কনস্ট্রাকশন করতে পারে। ঠিক আছে? তাহলে সে কাদেরকে ভ্যাসোডাইলেশন করে? আপনি মনে রাখতে পারেন, পেন দিয়ে মনে রাখতে পারেন। সে পেন, হ্যাঁ, পেন দিয়ে হচ্ছে সে ভ্যাসোডাইলেশন করে। হ্যাঁ, পেন ভিডি মানে ভ্যাসোডাইলেশন, পেন পেন করে হচ্ছে পেন দিয়ে ভ্যাসোডাইলেশন করে। পেন মানে কি? পি ফর প্রোস্টাসাইক্লিন, দ্যাট ইজ প্রোস্টাসাইক্লিন I2, N for nitric oxide, E for endothelium derived hyperpolarizing factor, এই পেন। ঠিক আছে? তাহলে কি কি শিখলাম? প্রোস্টাসাইক্লিন, নাইট্রিক অক্সাইড, এন্ডোথেলিয়াম ডিরাইভড হাইপারপোলারাইজিং ফ্যাক্টর। আর ভেসো কনস্ট্রিকশনের জন্য আমরা জানি এটা সহজে মনে রাখা যায়, যেমন এন্ডোথেলিন সেটা ভেসো কনস্ট্রিকশন করে। আর এনজিওটেনসিন 2, কারণ আমরা জানি যে আমরা একটা এসি ইনহিবিটর একটা ড্রাগ দিই বা এআরবি ড্রাগ দিই, এটা কি করে? প্রেশার কমায়, তার মানে ভেসোডাইলেশন করায়। তার মানে হচ্ছে এনজিওটেনসিন 2 কে ব্লক করলে যদি ভেসোডাইলেশন হয়, তার মানে এনজিওটেনসিন 2 আলটিমেটলি ভেসো কনস্ট্রিকশন করে। সো অতটুকু আপনি মনে রাখলে ইনশাআল্লাহ হয়েছে। আচ্ছা, এটা গেল তার একটা কথা যে ভেসো কনস্ট্রিকশন ভেসো ডাইলেশনের মধ্যে তার একটা সামঞ্জস্যপূর্ণ রাখে। হ্যাঁ, সো আমরা এখানে একটা সহজে মনে রাখার জন্য লিখলাম ভিসি 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 ইকুয়ালস টু ভিডি। হ্যাঁ, তাহলে আপনি মানে এই প্যারাটা আপনার পড়া লাগবে না। 2 নম্বর প্যারায় আসেন। এইবার হচ্ছে সে ইনফ্লামেশনের কিছু কথা বলছে। ইনফ্লামেশনের মধ্যে কথা কি বলছে? যে সে প্রো ইনফ্লামেটরি কিছু রোল সে প্লে করে, আবার হচ্ছে এন্টি ইনফ্লামেটরি কিছু রোল সে প্লে করে। তাহলে প্রো ইনফ্লামেটরি কারা? তাহলে দেখেন যে যখনই কোনো একটা জায়গায় মানে ইনফ্লামেশন হয়, তখন সে ইনফ্লামেটরি সেলগুলোকে সে রিক্রিয়েট করে। ইনফ্লামেটরি সেলগুলো যেন এখানে ভালো করে আসতে পারে, এই কারণে সে হচ্ছে ICAM1, PCAM1 এরকম টাইপের কিছু এন্ডোথেলিয়াল এডেশন মলিকুলকে সে তৈরি করে। তারা এই যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ভালো মতো বাইন্ড করায়, এবং যেখানে সমস্যা সেখানে তারা হচ্ছে মাইগ্রেশন করায়। হ্যাঁ, সো এই যে অ্যাডহেশন করানো, মাইগ্রেশন করানো, এই সবগুলো কাজ হচ্ছে সে করায়। ঠিক আছে? এবং শুধু তাই না, এন্ডোথেলিয়ামের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ভন উইলম্যান ফ্যাক্টর। তাহলে ভন উইলম্যান ফ্যাক্টর কই থাকে? ভন উইলম্যান ফ্যাক্টর এন্ডোথেলিয়ামে থাকে। ভন উইলম্যান ফ্যাক্টর কি করে? ভন উইলম্যান ফ্যাক্টরের কাজ হচ্ছে সে প্লেটলেটকে বাইন্ড করতে সাহায্য করে। তাহলে ভন উইলম্যান ফ্যাক্টরের গায়ে লাগে হচ্ছে প্লেটলেট। সো এখানে কি হয়? এখানে হচ্ছে একটা জায়গাতে থ্রম্বাস ফর্মেশন হতে সাহায্য করে। তাহলে সে যেমন প্রো ইনফ্লামেটরি, আবার কিছু এন্টি ইনফ্লামেটরি রোলও আছে। আবার এট দ্য সেম টাইম সে হচ্ছে প্রোথ্রম্বোটিক প্রোথ্রম্বোটিক আবার হচ্ছে এন্টি থ্রম্বোটিক, বোথ এন্টি থ্রম্বোটিক প্রপার্টি আছে। তো এন্টি থ্রম্বোটিক তার কি আছে? যখন থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়, তখন সে আবার এটাকে ফাইব্রিনোলাইসিস করার চেষ্টা করে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা কিন্তু দেখলাম যে এই জিনিসগুলোকে সে মেনটেন করার চেষ্টা করতেছে। এবং যখনই এন্ডোথেলিয়াম ভালো থাকে, তখন এটা ব্যালেন্সটা থাকে। এন্ডোথেলিয়াম যখন ভালো না থাকে, তখনই এন্ডোথেলিয়াম ডিসফাংশন হয়। আর এন্ডোথেলিয়াম ডিসফাংশন মানেই হচ্ছে আপনার প্রোথ্রম্বোটিক কন্ডিশনটা বেশি চলে আসবে, আপনার হচ্ছে প্রো ইনফ্লামেটরি কন্ডিশনটা বেশি চলে আসবে। এন্টি ইনফ্লামেটরি এটা কিভাবে হয় সেটা সহজ কথায় বলতে গেলে, সে যখন নর্মাল থাকে তখন তো আর আইক্যাম পিক্যাম এগুলো সে কি করে না, এগুলো সে বাইরে বের করে না। বাইরে বের না করলে ইনফ্লামেটরি সেলগুলো এখানে কানেক্টেড হয় না, আলটিমেটলি এখানে ইনফ্লামেশন হয় না। এটা হচ্ছে তার এন্টি ইনফ্লামেটরি প্রপার্টি। তাহলে এইখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে 3টা টপিকে আমাদের এন্ডোথেলিয়াম নিয়ে কথা হয়েছে। এবার আসেন রেসপিরেশন। রেসপিরেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এরকমটা হওয়া ভেরি আনইউজুয়াল। বেশিরভাগ সময় রেসপিরেশন থেকে প্রশ্ন আসে। তাহলে রেসপিরেশনে আসলে কি ঘটে, এই জিনিসটা আমরা হচ্ছে এই একটা বক্সের মধ্যে আমরা পড়বো। ঠিক আছে? এইটাকে মনে রাখার জন্য যদি আপনি পড়তে চান, খুবই সহজ। মনে রাখার জন্য মনে রাখবেন যে ইন্সপাইরেশনে সবকিছু কমে যাবে। ইন্সপাইরেশনে সবকিছু কমে যাবে এক্সেপ্ট হার্ট রেট। তাহলে হার্ট রেটটা হচ্ছে ডিফারেন্ট। ইন্সপাইরেশনে সবকিছু কমবে এক্সেপ্ট হার্ট রেট। তাহলে কি কমবে? জেবিপি কমবে, ব্লাড প্রেশার কমবে। ওকে? আর এক্সপাইরেশনে সবকিছু বাড়ে, জেবিপি বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, এক্সেপ্ট হার্ট রেট, তো হার্ট রেট স্লো হবে। এরপরে ইন্সপাইরেশনে হার্ট রেটটা স্প্লিট হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন স্প্লিটের মধ্যে আইটা বড় করে রাখেন। আর এক্সপাইরেশনে হার্ট রেটটা কি হবে? ফিউজেস হবে। ঠিক আছে? ফিউজ হবে। ওকে, সো এটাও ইটাকে বড় করে দিলাম। সো ফিউজেস এবং স্প্লিটস এভাবে করে আমরা মনে রাখতে পারি। এই বক্স এখন শেষ। এখন আপনার কাছে মনে হচ্ছে না একটু যদি বুঝতে পারতাম ভাইয়া তাহলে ভালো হতো, তাহলে সে সিম্পল কথা। ইন্সপাইরেশনে আমাদের থোরাসিক ক্যাভিটি বড় হবে। থোরাসিক ক্যাভিটি যদি বড় হয়, কোনো একটা জায়গা যখন বড় হয়ে যায়, আয়তনে বড় হলে এটা প্রেশারটা কমে যায়। তাহলে থোরাসিক ক্যাভিটির প্রেশার যদি কমে যায়, তাহলে জেবিপি কমবে। কারণ থোরাসিক ক্যাভিটি যদি বড় হয়, রাইট এট্রিয়াম বড় হবে, রাইট ভেন্ট্রিকল বড় হবে। সো রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল বড় হলে আপনার জেবিপি ফল করবে। সিম্পল হিসাব। আচ্ছা, এর পাশাপাশি তাহলে ব্লাড প্রেশার কেন ফল করবে? কারণ থোরাসিক ক্যাভিটি বড় হওয়া মানে বেশিরভাগ ব্লাড হচ্ছে লাংসের মধ্যে গেছে। লাংসের মধ্যে যদি ব্লাড যায়,
আপনার লেফট হার্টে ব্লাড কি আসবে? কম আসবে। লেফট হার্টে ব্লাড যদি কম আসে তাহলে কার্ডিয়াক আউটপুট একটু কমবে। কার্ডিয়াক আউটপুট যদি একটু কমে তাহলে ব্লাড প্রেশার একটু কমবে। কারণ আমরা জানি যে ব্লাড প্রেশার ইকুয়ালস টু কি? ব্লাড প্রেশার ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে কার্ডিয়াক আউটপুট কমলে ব্লাড প্রেশার কমবে। এই কমাটা যদি 10 পর্যন্ত হয় দিস ইজ নরমাল। 10 এর বেশি হইলে এটাকে আমরা বলি হচ্ছে পালসাস প্যারাডক্সাস। তাহলে মোর দেন 10 হইলে তখন আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো হচ্ছে পালসাস প্যারাডক্সাস। যদিও নাম শুনে মনে হয় পালস, বাট এটা আসলে পালস না, এটা কিন্তু বিপি। তাহলে ইন্সপিরেশনে বিপি 10-এর বেশি কমলে সেটাকে আমরা বলি যে পালসাস প্যারাডক্সাস। আচ্ছা, হার্ট রেট এক্সিলারেট হয়। হার্ট রেট এক্সিলারেট কেন হয়? এখন দেখেন, আমরা জানি যে হার্ট রেট ইকুয়ালস টু কি? হার্ট রেট। সো হার্ট রেট ইকুয়ালস টু হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু সো হার্ট রেট আসলে সরি দুঃখিত, হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম ইকুয়ালস টু হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এখন আমরা বললাম যে এখানে তো ব্লাড কম আসতেছে, কারণ ব্লাড কম আসা মানে কি? ব্লাড কম আসা মানে স্ট্রোক ভলিউম কমে যাওয়া। তো স্ট্রোক ভলিউম যদি কমে, কার্ডিয়াক আউটপুটটাকে মেনটেন করার জন্য বডি হার্ট রেটটাকে বাড়ায় দিবে। দ্যাটস ওয়াই ব্লাড প্রেশার কমবে। ব্লাড প্রেশার কমলে কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ানোর জন্য সে কি করবে? সে হচ্ছে হার্ট রেটটাকে বাড়ায় দিবে। এই কারণে ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে, এক্সপিরেশনে ঠিক তার অপোজিটটা হয়। আচ্ছা, সেকেন্ড হার্ট সাউন্ডের ঘটনাটা কি? সেকেন্ড হার্ট সাউন্ডে আপনারা মনে রাখবেন যে এওরটিক কম্পোনেন্টটা আগে ক্লোজ হয় আর পালমোনারি কম্পোনেন্টটা পরে ক্লোজ হয়। এখন এ টু পি টু, তাহলে এ টু পি টু। আচ্ছা, তাহলে এ টু পি টু যদি হয়, এবার আমরা চিন্তা করি যে ইন্সপিরেশনে ঘটনাটা কি হবে। ইন্সপিরেশনে যে জিনিসটা হবে, লেফট হার্টে তো ব্লাড কম আসতেছে, সো এওটা এ টু সাউন্ডের মতোই হবে। কিন্তু রাইট হার্ট তো বেশি কাজ করতে হচ্ছে, রাইট হার্ট এখন বেশি পরিমাণ ব্লাড লাংসে পাঠাচ্ছে। তার মানে পালমোনারি কম্পোনেন্টটা আগে, পালমোনারি অংশের রাইট হার্টের কাজটা যত আগে শেষ হয়ে যেত, যখন আপনি ইন্সপিরেশন করবেন রাইট হার্টের কাজটা একটু বেশি সময় ধরে করতে হবে। বেশি সময় ধরে করা মানে পালমোনারি ভালভটা একটু পরে ক্লোজ হবে। সো পি টু সাউন্ডটা একটু পরে হবে। পি টু সাউন্ডটা পরে হওয়া মানে এ টু পি টুর মধ্যে গ্যাপ বেড়ে যাবে। এ টু পি টুর মধ্যে গ্যাপ বেড়ে যাওয়াটাকে আমরা কি বলবো? স্প্লিটিং। আর এক্সপাইরেশনে কি হবে? ঠিক উল্টা কাহিনী হবে। এক্সপাইরেশনে পালমোনারির কাজ কম, তো পালমোনারি আগে আগে বন্ধ হয়ে যাবে পালমোনারি ভালভটা। সো এ টু পি টু কাছাকাছি চলে আসবে, এই কারণে হার্ট সাউন্ডটা ফিউজ হয়ে যাবে। ওকে, সো আমি আপনাদেরকে দুইভাবেই মনে রাখাইলাম। এইটা যদি পরীক্ষাতে মনে না রাখতে পারেন, মনে করবেন যে একটা মার্কস আপনি মিস করলেন। এখান থেকে বেশিরভাগ সময় কিন্তু মার্কস আসে, ঠিক আছে? তাহলে আমি যা যা বলেছি সব কিছু কিন্তু মোটামুটি এখানে আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা বলেছি পালসাস প্যারাডক্সাস, এটা কখন ঘটে? পালসাস প্যারাডক্সাস এই জিনিসটা ঘটে হচ্ছে সিভিয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশনের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা যে সিওপিডির কেস পাই, হ্যাঁ সিওপিডি, যে দেখেন সিওপিডি, অ্যাজমা, এগুলোর ক্ষেত্রে পালসাস প্যারাডক্সাস পাই। এবং পালসাস প্যারাডক্সাস অনেক সময় কার্ডিয়াক টেম্পোনেটও কমতে পারে। এখন তাহলে সিওপিডি অ্যাজমাতে কেন পালসাস প্যারাডক্সাস হলো? সিম্পল কথা, যে এই ঘটনাটাই এক্সাজারেটেড হিসেবে আসছে। তাহলে সিওপিডিতে কি হয়? লাংসটা আরো বড় হয়ে যায়, আরো হাইপার ইনফ্লেটেড হয়। তার মানে ডেফিনেটলি যেহেতু লাংস আরো বেশি হাইপার ইনফ্লেটেড হচ্ছে, ঘটনাটা বেশি ঘটবে। সো ব্লাড প্রেশার 10 মিলিমিটার মার্কারে বেশি কমবে। আচ্ছা, এটা আপনি বুঝতেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই কার্ডিয়াক টেম্পোনেটে কেন কমলো? তাহলে কার্ডিয়াক টেম্পোনেটে ব্লাড প্রেশার কেন কমে? কারণ কার্ডিয়াক টেম্পোনেট আপনার হার্টের বাইরে রক্ত দিয়ে ভরা। সো হার্ট তো আসলে এক্সপ্যান্ড করতে পারে না। এক্সপ্যান্ড করতে না পারলে কার্ডিয়াক আউটপুট বাড়বে কোত্থেকে? কারণ হার্ট এক্সপ্যান্ড না করলে স্ট্রোক ভলিউম ঠিকমতো আসবে না। স্ট্রোক ভলিউম না আসলে হার্ট স্ট্রোক ভলিউমটাকে বাড়াইতে পারবে না, কার্ডিয়াক আউটপুট কমবে। কার্ডিয়াক আউটপুট কমলে আমরা জানি কার্ডিয়াক আউটপুট যদি কমে তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তো নিয়ারলি সেম, সো তুলনামূলক ব্লাড প্রেশারটা কমে যাবে। এই কারণে কার্ডিয়াক টেম্পোনেট, সিওপিডি, এজমা এগুলোতে পালসাস প্যারাডক্সাস পাওয়া যেতে পারে। ওকে, সো এই যে এই কথাগুলো কিন্তু এখানে আছে সবই। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ আমরা ফিজিওলজি অংশটাও শেষ করে ফেলেছি। সো ইনভেস্টিগেশন থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফিজ, ততদিন ভালো থাকেন সবাই। যে কোনো প্রশ্ন আমাদের গ্রুপে ইনশাআল্লাহ অবশ্যই জানাবেন, এবং যা যা পড়াচ্ছি সাথে সাথে দাগায় ফেলবেন, পড়ে ফেলবেন। শুনেন, আপনারা মানে ক্লাস করার ক্ষেত্রে যে জিনিসটা ফলো করতে পারেন সেটা হচ্ছে, ধরেন আমি একটা টপিক পড়াচ্ছি, এক পেজ পড়াচ্ছি বা একটা কন্টেন্ট পড়াচ্ছি, এইটা আপনি ভিডিওটা পজ করবেন, পজ করে এবার আপনি দাগাবেন, তাকে আবার একটু পড়ে ফেলবেন শর্টকাট। এরপর আমি আরও 10 মিনিট পড়াইলাম, আপনি আবারও পজ করবেন, এরপর লাগাবেন। এইভাবে করে যদি আপনি আগান তাহলে আপনার পড়াটা বুঝতে পড়তে সুবিধা হবে। আপনি পুরা ক্লাস করলেন, এরপর আপনি আবার আলাদা করে দাগানো শুরু করলেন, আমার কাছে এটা একটা ভালো পদ্ধতি মনে হয় না। হ্যাঁ, বই নিজে দাগাবেন, নিজের মেমোরি শার্প হবে। কখনো অন্যের দাগানো আপনি ফলো করা আমার মনে হয় না ভালো, ঠিক আছে? নিজে আমার দাগানো ফলো করে আপনি দাগাবেন, এটা ঠিক আছে, এটা আপনি দেখে আপনি ইয়া করলেন। কিন্তু যদি অনেকে যে জিনিসটা করে যে দাগানো বইই কিনে, ভাই আমার দাগানো বই আপনি নিয়ে লাভ আছে? হ্যাঁ, নিতে পারেন, কিন্তু যখন নিজে দাগাবেন নিজের অ্যাক্টিভ রিকলিংটা বেশি হবে, ঠিক আছে? এটা আমার মনে হয় এটা। সো এরপর যার যেভাবে সুবিধা, আমরা তো পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দিব। তবে ক্লাসের মধ্যে যদি দাগায় ফেলতে পারেন, এটা আপনার সময়ও বাঁচবে এবং আপনার অ্যাক্টিভ রিকলিংটাও বেশি হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।